আমি সোফায় বসে মোবাইল চাপতেছি, এমন সময় বাবা এসে আমার হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলল, ধর এটা। কি এটা? তোর টিসি আর দরকারি কাগজপত্র। মানে কিসের টিসি? তোর আর এই ভার্সিটিতে পড়া হচ্ছে না, ঢাকায় গিয়ে ভর্তি হবি। মানে কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? আমি কেন এই ভার্সিটি থেকে অন্য ভার্সিটিতে ভর্তি হব? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। তুই যা শুরু করেছিস তোকে এখানে রাখা যাবে না। আমি আবার কি করলাম? কি করিসনি সেটা বল। রাশেদ সাহেবের ছেলেকে মেরে কি হাল করেছিস? এখন হসপিটালে রয়েছে সে। রনি তো আমার সাথে গ্যাঞ্জাম করতে এসেছিল, তাই তাকে মেরেছি। যা করার করেছিস, এখন তুই ঢাকা চলে যা। রাশেদ সাহেবের অনেক ক্ষমতা, তোর কখন কি করে বসে তা বলা যায় না। তোমার ছেলেও কিছুতেই কম না। চুপ কর হারামজাদা, কাল সকালেই চলে যাবি। দেখ বাবা, তুই ছাড়া আমার আর তোর মায়ের কেউ নেই। তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে থাকবো বল? আচ্ছা আচ্ছা, যাব। কিন্তু বাবা, ওখানে গিয়ে কোথায় থাকবো? ঢাকায় তো কাউকে আমি ঠিক মতো চিনিও না। তোর থাকা নিয়ে ভাবতে হবে না। ওখানে আমার বন্ধু আমজাদ থাকে, ওর ওখানেই থাকবি। আচ্ছা। আর শোন, আমার বন্ধু কিন্তু কমিশনার। ওখানে গিয়ে ভদ্রভাবে থাকবি, আর কোনো ঝামেলা করবি না। যা, এখন তোর জামা কাপড় গুছিয়ে রাখ। তারপর বাবার কাছ থেকে আমার কাগজপত্র নিয়ে রুমে চলে এলাম। আমার ব্যাগ গোছাচ্ছি। ব্যাগ গোছাতে গোছাতে আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেই। আমি ইমরান, সিলেট থাকি। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। এবার অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। একটু বকাটে, কিন্তু পড়াশোনায় ভালো। রাশেদ সাহেব হলো আমাদের এলাকায় এমপি, আর রনি হলো এমপির ছেলে, যাকে আমি মেরে হসপিটালে শুয়ে দিয়েছি। ভার্সিটিতে একটা ঝামেলা হয় সেই কারণে। আর আমার বাবা সিলেটের একজন ছোটোখাটো নামকরা ব্যবসায়ী। আমারও ব্যাগ গোছানো শেষ, তাই মায়ের কাছে গেলাম। মা, মা। কি হয়েছে? তুই এইভাবে ডাকছিস কেন? বাবা কি বলেছে তুমি জানো? জানি। তুমি কিছু বললে না? আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? হবে, কিন্তু তোর বাবা যেটা করছে তোর ভালোর জন্যই তো করছে। কিন্তু। কোনো কিন্তু না। বুঝলাম, এখানেও কিছু হবে না, তাই চলে এলাম বন্ধুদের সাথে দেখা করতে। সবাই মতির চাঁদার দোকানে বসে আড্ডা দিই। ওখানে এসে বললাম, কিরে ফকিরনি দল, কি খবর? আর খবর, রনির যে কি অবস্থা করেছিস না জানি, এমপি তোর কি করে বসে। ধুর, ওসবে এই ইমরান ভয় পায় না। তা তো জানি, কিন্তু ভাই ভয় হয়। তোরা কি আমার বন্ধু? এত ভয় তো তোরা আগে পেতি না। একটা কথা বলি, তুই কিছুদিন শহরের বাইরে যা। হ্যাঁ, তোদের এটাই বলতে এসেছি। কাল ঢাকা যাচ্ছি, সেখান থেকে পড়াশোনা করব। ভাই মজা করিস না, আমি সিরিয়াসলি বলছি। আরে মজা না, বাবা তার এক বন্ধুর বাসায় থাকার ব্যবস্থা করেছে। মতিন চাচা, 4 কাপ চা আর 4টা সিগারেট দাও। চা সিগারেট খেয়ে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর বললাম, কাল সকালে আমার ট্রেন, তোরা সবাই সকালে স্টেশনে পৌঁছে যাবে। ওকে ব্রো। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরলাম। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তখন বাবা বলল, ইমরান, তোর যা গোছানোর গুছিয়ে ফেল। দুপুরেই সব গুছিয়ে রেখেছি। খুব ভালো কাজ করেছিস। আর ওখানে গিয়ে কোনো দুপুরে একবার বলেছে, এখন আবার বলার কোনো দরকার আছে? দরকার নেই মানে? তোকে মনে করিয়ে দিলাম। কিন্তু আমি তো ওখানে কিছু চিনি না, কি করে যাব? তোর চিনতে হবে না, তোকে চিনে নেবে। আমজাদকে তোর ফটো পাঠিয়ে দিয়েছি, তোকে স্টেশনে আমজাদ নিতে আসবে। ওহ। যা, গিয়ে শুয়ে পড়, বেশি রাত করিস না। আমি রাতে খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। তারপর অনলাইন থেকে ট্রেনের টিকিট কিনে রাখলাম। কিছুক্ষণ বন্ধুদের সাথে চ্যাট করলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। ইমরান ওঠ, তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে গেল, আর ট্রেন পাবি না। কিসের ট্রেন? তোর না আজকে ঢাকা যাওয়ার কথা? ও হ্যাঁ। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়। আমি একলাপে উঠে রেডি হয়ে নিচে এসে নাস্তা করলাম। তারপর বাবা গাড়ি নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে পৌঁছে দেখি হারামিগুলা সব হাজির। আমাকে দেখে সবাই চড়িয়ে চড়ল। ট্রেন চলে এলো। সবাইকে বিদায় জানিয়ে ট্রেনে উঠলাম। প্রায় 4 ঘন্টা পর ঢাকা এসে পৌঁছালাম। ট্রেন থেকে নামার পর কে যেন পেছন থেকে ডাক দিল। আমি পেছনে বেরতেই একটা সুন্দরী মেয়ে এসে, হাই, আমি সামিয়া। আপনি নিশ্চয়ই ইমরান? হ্যাঁ, কিন্তু আপনি কে? আর আমার নাম জানলেন কিভাবে? বাবার কাছ থেকে শুনেছি। আপনার বাবা মানে আমজাদ আঙ্কেল?
আমি কমিশনার আমজাদ হোসেনের মেয়ে। ও, আঙ্কেল এলেন না যে? বাবা একটু কাজে ব্যস্ত। ও, তারপর আমরা কথা বলতে বলতে গাড়ির কাছে চলে এলাম। কিছুক্ষণ পর গাড়ি একটা বড় বাড়ির সামনে এসে থামলো। গাড়ি থেকে নেমে সামিয়া কলিং বেল বাজালো। একটু পর একজন মহিলা দরজা খুলে দিল। তুমি নিশ্চয়ই নাজিম ভাইয়ের ছেলে ইমরান? জি আন্টি, মনে হয় উনি আমজাদ আঙ্কেলের স্ত্রী। তারপর সবার সাথে কথা হলো। সবার সাথে মানে আন্টির সাথে। আঙ্কেল মনে হয় অফিসে। সামিয়া আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে বলল, এইটা তোর রুম। আর শোন, তুই আর আমি একই ইয়ারে পড়ি, তাই আমরা ফ্রেন্ডের মতো, তাই তোকে তুই করে বললাম। তুইও আমাকে তুই করে বলবি। আচ্ছা বলবো। তোর পাশের রুমটা নওশিনের। নওশিনকে? আমার ছোট বোন, ভার্সিটি গেছে, এলে পরিচয় করিয়ে দেব। আচ্ছা। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। অনেক ক্লান্ত ছিলাম তো, বিকেলের দিকে ঘুম ভাঙলো। নিচে গিয়ে দেখি আন্টি, সামিয়া ও আরও একটা মেয়ে বসে আছে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, ঘুরে বসা। আমি নিচে যাওয়ার পর দেখি একটা পরী বসে রয়েছে। আরে পরী না, এটা একটা মানুষ। কিন্তু একটা মানুষ এত সুন্দর কিভাবে হয়? আন্টিটাকে ঘোর কাটলো। ইমরান, এই হলো আমার ছোট মেয়ে নওশিন, আমার ছোট মেয়ে। আর নওশিন, এই হলো তোর নাজিম আঙ্কেলের ছেলে। হ্যাঁ। নওশিন আমার দিকে একবার তাকিয়ে আবার তার কাজে মন দিল। আমার কথার কোনো উত্তর দিল না। কিছু মনে করো না, ও একটু এরকমই। তোমার সাথে আগে ভালো করে মিশে নিক, তারপর দেখবে খুব ভালো লাগবে। আমি জাস্ট তার সাথে মিশি না, আমার একটা ক্লাস আছে। আন্টি কিছু বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে বললাম, আন্টি আমি কিছু মনে করিনি। কে কি মনে করলো না করলো তাতে আমার কিছু যায় আসে না। তারপর নওশিন ওপরে মনে হয় তার রুমে চলে গেল। আমি আন্টি আর সামিয়া কিছুক্ষণ গল্প করলাম। তারপর রুমে গেলাম। তাতে সামিয়া আমাকে খেতে ডাকলো। খাবার টেবিলে দেখি আমার বাবার বয়সী একজন লোক বসে আছে, মনে হয় আমজাদ চাচা। তখন তিনি আমায় বললেন, তুমি নিশ্চয় ইমরান নাজিমের ছেলে? জি আঙ্কেল। আঙ্কেল না, চাচা বলে ডাকবে। আচ্ছা চাচা। তারপর খেতে খেতে চাচার সাথে আরও কিছুক্ষণ গল্প করলাম। খাওয়ার সময় নওশিন আমার দিকে আর চোখে তাকাচ্ছিল, আমি এটা খেয়াল করেছি। খাওয়া দাওয়ার পর চাচার সাথে আরও কিছুক্ষণ কথা বলে রুমে চলে এলাম। সকালে সামিয়ার ডাকে ঘুম ভাঙল। ওই ওঠ, সকাল হয়ে গেছে। আম্মু, আর একটু ঘুমাই, পরে উঠবো, এখন তুমি চাও? ওই তোর আম্মু পাইলে কই? আমি সামিয়া। কে সামিয়া? ওহ, তুমি কি জন্য এত তাড়াতাড়ি ডাকছো? ভার্সিটিতে যেতে হবে না? ও, ভুলেই গিয়েছিলাম। তুই যা, আমি রেডি হয়ে নিচে আসি। আমি রেডি হয়ে নিচে গেলাম। তারপর নাস্তা করে ভার্সিটিতে যাব বলে গাড়িতে উঠলাম। নওশিনের পাশে যেই বসে যাব তখন নওশিন বলল, ছোট লোক কোথাকার, তোর সাহস কি করে হলো আমার পাশে এসে বসার? যা গিয়ে ড্রাইভারের সিটে বস। সরি। ইমরান, তুই ওর কথায় কিছু মনে করিস না। ও একটু অহংকারী আর জেদি ছোটবেলা থেকেই। সামি আমাকে কানে কানে বলল কথাটা। তারপর আমি তাকে বললাম, ইটস ওকে। তারপর গাড়িতে করে ভার্সিটি চলে এলাম। প্রিন্সিপালের সাথে আমজাদ চাচা আগে থেকেই কথা বলে রেখেছে। গাড়ি থেকে নামার পর নওশিন তার বান্ধবীদের কাছে চলে গেল। তখন নওশিনের এক বান্ধবী বলল, কিরে দোস্ত, তোদের গাড়ি থেকে এক হ্যান্ডসাম কিউট ছেলে নামলো। কে রে ছেলেটা? বাবার কোন বন্ধুর ছেলে? সিঙ্গেল নাকি? জানি না, কেন বলো তো? না, সিঙ্গেল হলে একটু সিটিং করিয়ে দে। কি, তোর মাথা ঠিক আছে? তুই আমার ফ্রেন্ড হয়ে ওর মতো একটা ছেলের সাথে রিলেশন করবি? কেন, ছেলেটা তো সেই। আমি গিয়ে ওর সাথে একটু কথা বলি, তোরা কেউ গেলে আয়। নওশিন তখন রাগে পৌঁছে থাকে। আর এদিকে আমি আর সামিয়া ক্লাসের দিকে যাচ্ছিলাম। তখন পেছন থেকে ওই শোন। পেছনে তাকিয়ে দেখলাম কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে যে লিডার, সে আমায় ডাক দিয়েছে। আমি বললাম, আমাকে ডাকছেন? নতুন নাকি ভার্সিটিতে? জি। কোন ইয়ার? অনার্স 3rd ইয়ার। আমাদের থেকে সিনিয়র, কিন্তু তুই যতই সিনিয়র হোস না কেন, আমি এই ভার্সিটির প্রেসিডেন্টের ছেলে রাজীব। আমাকে সম্মান দিবি। যা গিয়ে আমাদের জন্য 7টা সিগারেট নিয়ে আয়। তখন সামিয়া ওদের দিকে ভর দৃষ্টিতে তাকিয়ে বলল, ওকে ছেড়ে দে না প্লিজ। তুই এখান থেকে যাবি, না হলে কিন্তু তোকে দিয়েও আমরা সিগারেট আনাবো। রাজীব এসব বলে ওর বন্ধুদের নিয়ে হাসতে লাগলো। আমি কিছু বললাম না, কারণ আজ আমি নতুন, না হলে দেখিয়ে দিতাম। আমি ওদের কথা মতো সিগারেট এনে দিলাম। তারপর সামিয়া আর আমি যে ক্লাসে ঢুকতে যাব, তখনই 4টা মেয়ে এসে সামনে দাঁড়ালো। তাদের থেকে একজন বলল, হাই, আমি রিমি, নৌশিনের ফ্রেন্ড। হাই, আমি ইমরান। তারপর তাদের সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে গেলাম। আমি আর সামিয়া ক্লাস করলাম।
প্রথম দিন, তাই ভালোভাবে ক্লাস করলাম। একজন নতুন ফ্রেন্ডও হলো, নাম আকাশ, সামিয়ার ফ্রেন্ড, তাই আমারও ফ্রেন্ড হলো। ভার্সিটি শেষে বাড়ি ফিরলাম, সাথে সামিয়া আর নওশিন আছে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, তারপর ছাদে গেলাম। ছাদে একটা চিবাই গিয়ে সিগারেট ধরালাম। কিছুক্ষণ টানার পর মনে হলো কে যেন সাথে আসে, তাই সিগারেট ফেলে দিয়ে তাড়াতাড়ি নিচে নামছিলাম। তখনই কারোর সাথে ধাক্কা খেলাম, সে পড়ে যাচ্ছিল। আমি তার হাত ধরে ফেলি, সাথে সাথে আমাকে ঠাস ঠাস করে 2টা চট দিল। দেখি নওশিন। এই জন্য কারো উপকার করতে নেই। নওশিন তখন বলা শুরু করলো, ছোট লোক, অসভ্য, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? আপনি তো পড়ে যাচ্ছিলেন। গেলে যেতাম, তারপরও তুই আমাকে টাচ করলি কেন? সরি, ভুল হয়ে গেছে। আমি নিচে চলে এলাম। মেয়েটার সাথে আমার কি শত্রুতা যে আমার সাথে এমন করে? নিজের এলাকা হতো তাহলে বুঝিয়ে দিতাম। আমি নিচে গেলাম, তখন সামিয়া আমার দিকে সন্দেহ চোখে তাকিয়ে আছে। বুঝে গেল নাকি আমি যে সুখ টান দিয়ে এসেছি? তারপর সামিয়া আমার কাছে এসে বলল, কিরে, ছাদে এতক্ষণ কি করছিলি? কিছু না, একটু বসেছিলাম। আমার তো মনে হয় অন্য কিছু। প্রেম টেম করিস নাকি? এতক্ষণ ছাদে বসে মনে হয় গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলি। আরে না, এমনি। কিন্তু তোর মুখ থেকে কেমন যেন একটা ঘ্রাণ আসছে। এটা শুনে মনে মনে বললাম, হে রে, কাজ হয়েছে। চকলেট খেতে ভুলে গেছি। তারপর বললাম, কই না তো, এমনি, কোনো গ্রান না। না না, তুই সিগারেট টানছি। এটা বলতেই আমি সামিয়ার মুখ চেপে ধরলাম, কারণ আন্টি ছিল। কি হয়েছে তোদের? আর ইমরান, তুই সামিয়ার মুখ কেন চেপে ধরলি? না যাচ্ছি, কিছু না। সামিয়া, তুই বল না। সামিয়া আমার কথায় সায় দিল। কিছুক্ষণ পর নওশিনও আমাদের সাথে যোগ দিল। এখন পর্যন্ত নওশিন আমার সাথে ভালোভাবে একটা কথা বলে নাই। কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার রুমে চলে গেলাম। একটু পড়াশোনা করে সামিয়া খেতে ডাকলো, তাই নিচে খেতে গেলাম। চাচাও আছে। খেতে বসলাম, তারপর টুকিটাকি কিছু কথা বললাম। আজকে ভার্সিটি কেমন হলো এইসব। খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। তারপর রোমানকে ফোন দিলাম। হ্যালো ইমরান, দোস্ত কেমন আছিস? ভালো, তোদের কি খবর? ভালো। ওখানকার ভার্সিটি কেমন? ভালো, কিন্তু তারপর আজকে সব ঘটনা বললাম। তুই কিছু বলছিস না? না, আজকে নতুন, তাই কিছু বলি নাই। রনির কি খবর? এখনো হাসপাতালে? তারপর আরও কিছুক্ষণ কথা বললাম। কথা বলে কিছুক্ষণ মোবাইল ঘাটাঘাটি করে ঘুমিয়ে পড়লাম। সকালে সামিয়া ঘুম থেকে তুলে দিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা ভার্সিটিতে চলে আসলাম। নওশিন বন্ধুদের কাছে চলে গেল। আমি আর সামিয়া ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম। তখন দেখলাম রাজীব ও তার বন্ধুরা আকাশের সাথে খারাপ ব্যবহার করছিল। আমি আর সামিয়া সেখানে গেলাম। গিয়ে আমি রাজীবকে উদ্দেশ্য করে বললাম, ভাই, ওকে ছেড়ে দিন। আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার। ভাই, ভালোভাবে বলছি, ছেড়ে দিন। ছাড়বো না। তুই কি করবি? রাজীব আমার কলার ধরে উপরে কথাটা বলল। এমনিতেই মাথায় রাখ, তার উপর আবার কলার ধরা। দিলাম সজোরে এক থাপ্পড়। ভার্সিটির সকল স্টুডেন্টরা জড়ো হয়ে গেল। রাজীবের গাল থেকে রক্ত পড়ছে। আমার থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে গেছে। ওর বন্ধুগুলো আমাকে মারতে আসলো। তাদেরকে উড়াধুরা মার দিলাম। সবাই আমার দিকে চেয়ে আছে, ভাবছে আমার এত সাহস কিভাবে হলো, কিভাবে প্রেসিডেন্টের ছেলেকে মেরেছে। ওদের সাথে মারামারি করার সময় আমার কপালে কেটে গিয়েছিল। গাড়িতে ফার্স্ট এড বক্স ছিল, তাই এনে ব্যান্ডেজ করে নিলাম। রাজীব আর বন্ধুরা এখনও কাতরাইতেছে। তার কিছুক্ষণ পর প্রিন্সিপালের ঘর থেকে ডাক এলো। সবাই গেলাম। তারপর ঝাঁঝা করলো, সব খুলে বললাম। প্রিন্সিপাল একটু বকাঝকা করলেন আর যেন এরকম না করি এটা বললেন। সেদিন আর ক্লাস করা হলো না, বাড়ি চলে এলাম। নওশিন এলো। যখন বাড়ি যাচ্ছিলাম তখন নওশিন বারবার কেমন করে যেন তাকাচ্ছিল। বাড়িতে চলে এলাম। আন্টি আমার কপালে ব্যান্ডেজ দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আম্মু, ও ভার্সিটিতে গুন্ডামি করেছে। নওশিনের কথা শুনে আমি আর সামিয়া অবাক। গুন্ডামি কোথায় করেছে? ওর তো পড়ে গিয়ে চোট লেগেছে। নওশিন কিছু বলতে যাচ্ছিল, তার আগে সামিয়া তার হাত ধরে উপরে নিয়ে যায়। তারপর আন্টি আমাকে জিজ্ঞেস করে। আমি আন্টিকে বানিয়ে বানিয়ে কিছু একটা বলে দিই। তারপর আমিও আমার রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে মুভি দেখছি। তখন আমার রুমে সামিয়া আসলো। ইমরান, তুই এইটা কি করলি? কেন? আমি আবার কি করলাম? তুই যে রাজীবকে মেরেছিস, জানিস ওর কত বড় বড় গুন্ডা মাফিয়াদের সাথে হাত আছে? তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? তোর যদি কোনো ক্ষতি করে? কিছুই করতে পারবে না। তুই যা, আমি এখন ঘুমাবো। সামিয়া চলে গেল। রাতে আঙ্কেল এসে আমার মাথায় ব্যান্ডেজ দেখে কারণ জিজ্ঞেস করলো। সকালে আন্টিকে যা বললাম তাই তাকেও বললাম। পরের দিন আবার ভার্সিটিতে গেলাম, কিন্তু রাজীব ও তার সাঙ্গপাঙ্গ কাউকে পেলাম না। আকাশকে জিজ্ঞেস করলাম, কিন্তু আকাশও কিছু জানে না। আমি একটা জিনিস খেয়াল করেছি,
ভার্সিটির সবাই আমার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে। আমি, সামিয়া, আকাশ ক্লাসে গেলাম। নসীনও তার বন্ধুর সাথে ক্লাসে চলে গেল। নসীনের আজ তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেছে, তাই ও আমাদের আগে রিক্সা করে বাসায় চলে গেছে। আমি আর সামিয়া আর একটা ক্লাস করে বাড়ি যাচ্ছিলাম, তখন রাস্তায় দেখি কিছু বখাটে পোলাপান নসীনকে বিরক্ত করছে। নসীন কিছু বলতে পারছে না, ওর চোখ দেখে মনে হলো যে কোনো সময় কেঁদে ফেলবে। আমি আর সামিয়া গাড়ি থেকে নেমে ওদের কাছে গেলাম। সামিয়া নসীনকে জিজ্ঞেস করলো, কি হয়েছে নৌসিন এখানে? আর এরা কারা? জানি না আপু, যখন বাড়ি যাচ্ছিলাম তখন ওইখানে রিক্সা খারাপ হয়ে যায়, তারপর আরেকটা রিক্সার জন্য এখানে আসি, তারপরে এরা আমাকে ডিস্টার্ব করে। তোরা জানিস আমার বাবাকে? না, কে তোমার বাবা? আর তোমার বাবা আমাদের কি বা করবে? আমার বাবা এই থানার কমিশনার। তো কি হবে? আমরা কি ভয় পাই নাকি? ওরা এই কথা বলে নসীনের হাত ধরলো। আমি পাশে একটা গাছের ডাল ছিল, সেইটা দিয়ে দিলাম মাজার উপর বাড়ি। মনে হয় মাজা ভেঙে গেছে। ওর এই অবস্থা দেখে বাকি ছেলেগুলো পালিয়ে গেল। নসীন আমার দিকে কিছুটা অবাক চোখে তাকিয়ে মনে মনে বলল, আমি ছেলেটার সাথে এত খারাপ ব্যবহার করি, কিন্তু বখাটেগুলো আমার হাত ধরার সাথেই ওদের মারল সে। আমরা বাড়ি চলে আসলাম। সবাই স্বাভাবিকভাবেই রয়েছে, ফ্রেশ হয়ে ছাদে বসে আছি। তখন নসীন এলো। আমি ভাবলাম হয়তো আবার অপমান করবে, তাই আমি নিচে চলে যাচ্ছিলাম। তখন বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি তো অবাক, যে কখনো আমার সাথে ভালোভাবে কথা বলে না, তার আবার আমার সাথে কি কথা থাকবে। আমি বললাম, জি বলুন। সরি এতদিন আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য। ইটস ওকে। নসীন ছাদ থেকে নেমে যাচ্ছিল, তখন আবার ঘুরে ঠাস করে আমাকে একটা থাপ্পড় মারলো। তারপর বলা শুরু করলো, অসভ্য ছোট লোক কোথাকার, যে একটু কথা বলেছি সাথে সাথে লুচ্চবি করা শুরু করে দিয়েছে। আমি কিছু বুঝতে পারলাম না কি হয়েছে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমাকে মারলেন কেন? আমি কি করেছি? লুচ্চা কোথাকার, আমার অন্য ধরে টাননি কেন? আমি তো নসীনের কথা শুনে অবাক। তখন দেখি নসীনের ওড়না ছাদের পাঁচিলের রডে আটকে গেছে। আমি ওড়না ছাড়িয়ে দিয়ে বললাম, আপনার ওড়না ধরে আমি টানিনি, আপনার ওড়না এখানে আটকে গিয়েছিল। সব ছেলে একরকম হয় না, কিন্তু আপনার মতো অহংকারী মেয়েদের কাছে সবাই সমান। আপনার যত অহংকার আপনার রূপ নিয়ে, আপনি একদিন আপনার এই অহংকার নিয়ে পস্তাবেন। আমি কথাগুলো বলে নিচে চলে আসলাম। তখন দেখলাম নসীনের মুখ অনুশোচনায় কালো হয়ে গেছে। তারপর আমি আকাশকে ফোন দিয়ে পার্কে গেলাম। আজকে খুব মন খারাপ, তাই অনেকক্ষণ পার্কে বসেছিলাম। আকাশের সাথে টুকটাক কথা বলছিলাম। আকাশের কথা শুনে মনে হলো আকাশ সামিয়াকে পছন্দ করে, কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কিছু বলতে পারে না। আমি আগেও ক্লাসে বসে খেয়াল করেছিলাম ব্যাপারটা। সামিও আকাশকে ভালোবাসে, কারণ আমার সাথে যেভাবে কথা বলে সেভাবে আকাশের সাথে বলে না। আকাশের সাথে কথা বলার সময় একটু লজ্জা পায়, অনেকবার খেয়াল করেছি। আকাশের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যা থেকে বাড়িতে ফিরলাম। চাচি রান্নাঘরে, নসীন আর সামিয়া সোফায় বসে টিভি দেখছে। আমি যাওয়ার পর নসীন অনুশোচনায় নিজের মাথা নিচু করে ফেলল। তখন সামিয়া বলল, এতক্ষণ কোথায় ছিলি? সেই দুপুরে বেরিয়েছিস? আকাশের সাথে পার্কে বসে আড্ডা দিয়েছিলাম। তোর সাথে আকাশও ছিল? আকাশই আমাকে ডেকেছিল। কেন কেন? বলল ও নাকি একটা মেয়েকে পছন্দ করে। মেয়েটা কে? নাম কি? মেয়েটা আমাদের ভার্সিটিতেই পড়ে, কিন্তু ও নাম জানে না। দেখলাম সামিয়ার মুখটা কালো হয়ে গেছে। ভেবেছিলাম হয়তো ওর কথাই বলবো। এতক্ষণ ধরে নসীন আমাদের কথা শুনছিল। সামিয়া রুমে চলে গেল। আমি রুমে গিয়ে কিছুক্ষণ বন্ধুর সাথে কথা বলে বই পড়তে বসলাম। বই পড়ছিলাম, তখন আসতে পারি? পেছনে তাকে দেখি নসীন দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আসুন, আপনাদেরই তো বাড়ি, অনুমতি নেওয়ার দরকার নেই। দুপুরের জন্য সরি, আমি বুঝতে পারিনি, প্লিজ ক্ষমা করে দেন। ইটস ওকে, ক্ষমা চাইতে হবে না। না, আপনি আমাকে ক্ষমা করে দিন, নাহলে আমি শান্তি পাবো না। আচ্ছা, ক্ষমা করে দিলাম, কিন্তু এখন এই সময় এখানে কেন? না, মা আপনাকে খেতে ডাকছিল। ওকে, আপনি যান, আমি আসি। না, আপনি আমার সাথেই যাবেন। এই বলে নসীন জোর করে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন সামিয়া হাঁ করে তাকিয়েছিল। হয়তো ভাবছে যে নসীন আমাকে সহ্যই করতে পারে না, সে আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমাকে নিয়ে একটা চেয়ারে বসালো, তার পাশের চেয়ারে নসীন বসলো। সামিয়া এইসব দেখে তো মিষ্টি মিষ্টি হাসছে, আর আমি তো পুরাই টাসকি। এই মেয়ের একদিনের ভেতর কি হলো? আমি এইসব ভাবছি আর খাচ্ছি। মাঝে মাঝে খেয়াল করছি নসীন আর চোখে আমার দিকে তাকাচ্ছে। এদিকে সামিয়া এসব ভালো মতোই খেয়াল করছে আর মুখ চেপে হাসে। খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। তারপর কিছুক্ষণ কাজ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। আমার পাশের চেয়ারে নসীন বসলো। নাস্তা করে আমি আর সামিয়া গাড়ির কাছে গেলাম, আর নসীন রুমে গেল।
ওর একটা জরুরি নোট আনতে। তখন সামিয়া বলল, কিরে দোস্ত, কাহিনী কি? কিসের কাহিনী? এমন ভাব করছে যেন বোঝে না কিছু। সত্যি আমি কিছু বুঝতেছি না। কেন নওশিন কাল তোকে হাত ধরে টেনে নিয়ে আসলো, আবার তোর পাশের চেয়ারে বসলো, আজকেও সেম? ব্যাপার কি? হ্যাঁ, ব্যাপার কি হবে? কাল শুধু আমাকে খেতে ডেকেছিল, ব্যাস, আর কিছু না। আমি সব খেয়াল করেছি। তুই তলে তলে টেম্পু চালাও। আমাদের কথা বলতে বলতে নসীন চলে এলো। আমি ড্রাইভারের কাছে বসতে গেলাম। তখন নসীন বলল, চাচা আপনাকে যেতে হবে না। চাচা না গেলে আমরা ভার্সিটিতে যাব কি করে? কেন? আমি ড্রাইভ করব। তারপর নসীন ড্রাইভারের সিটে বসলো। আমি পেছনে বসলাম, কারণ সামনে বসলে আবার থাপ্পড় মারে। নসীনের পাশে সামিয়া বসতে গেল। তখন নসীন বলল, এই আপু কি করছিস? কেন, কি হয়েছে? আমি তো এখানে বসলাম। না তুই পিছনে যা, সামনে ইমরান বসবে। আমি তো নসীনের কথা শুনে পুরাই টাসকে, বলে কে মেয়ে। তারপর সামিয়া একটা মুচকি হাসি দিয়ে নেমে গেল, আর আমি সামনে গিয়ে বসলাম। তখন সামিয়া আমাকে একটা খোঁচা দিয়ে চোখ মারল। কিছুক্ষণ পর ভার্সিটি চলে এলাম। গাড়িতে যতক্ষণ ছিলাম ততক্ষণ বারবার নসীন আমার দিকে তাকিয়েছিল। গাড়ি থেকে নেমে যখন ক্লাসে যাব তখন সামনে রাজীব তার পোলাপা নিয়ে আমাদের পথ আটকালো। সেদিন তো আমাদের মেরেছিলি, আজ তোকে কে বাঁচাবে? সেদিন একবার মার খেয়ে তোদের হয় নাই, আবারও আসছিস? আজ আমরা একা নই, আমাদের সাথে তরিকুল ভাই আছে। তোকে এমন মার মারবে লাশটাও খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, দেখা যাবে। কোথায় তোদের তরিকুল? ওয়েট কর। তারপর কাকা যেন ফোন করলো। সামিয়া ভয়ে আমাকে বাড়ি নিয়ে যেতে চাইছিল, কিন্তু এই তরিকুলটা আবার কে, এটা দেখতে হবে। ভার্সিটির সবাই বলাবলি করছিল তরিকুল নাকি অনেক বড় মাস্তান, অনেককে মেরে হাত পা ভেঙে ফেলেছে। নসীন অনেক ভয় পেয়েছে। কিছুক্ষণ পর একটা বেল্লাই গাড়ি করে সামনে থামলো। তারপর রাজীবরা দৌড়ে গেল গাড়ির কাছে, সাথে একজনকে নিয়ে আসলো। যাকে নিয়ে এসেছে তাকে দেখে তো আমি অবাক, তরিকুল আমাকে দেখেনি। এই কার কথা বলছিস? দেখি কে তোদের মেরেছে। আমি পেছন থেকে তারিকুলের ঘাড়ে হাত রেখে বললাম, আমি মেরেছি, এবার তোকে পুরো ভার্সিটির দৌড় করেই মারব। আরে ভাই তুই? তারপর পেছনে আমার দিকে ফিরে আমাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? হারামজাদা, আজ তোকে মেরেই ফেলবো, এতদিন কই ছিলি? এই বলে রাজীবের হাত থেকে আমাকে মারতে আনা ব্যাট স্ট্যাম্প নিয়ে তারিকুলকে মারতে গেলাম। তারিকুল দৌড় দিল। এবার তারিকুলের পরিচয় করিয়ে দেয়। তারিকুল আর আমি, রোমান, রাহাত, আব্বাস, আমরা একসাথে কলেজে ভার্সিটিতে পড়তাম। কিন্তু 2 বছর আগে ওর বাবা ঢাকায় আসে। কিছুদিন ফোনে কথা বলতাম, তারপর একদিন ফোন দিয়ে বন্ধ পাই। তারপর আর কথা বলা হয় না। আজ প্রায় 2 বছর পর দেখা। আমি তরিকুলকে সারা ভার্সিটি দৌড় করাচ্ছি, আর সমস্ত ভার্সিটির ছেলে মেয়ে অবাক চোখে তাকিয়ে আছে। ভাই ছেড়ে দে, আর দৌড় দিস না, পায়ে ব্যথা পেয়ে গেছে। তোর ফোন বন্ধ কেন ছিল? আর কোনো খোঁজ খবর ছিল না? আজ তোকে মেরেই ফেলবো। অনেক কাহিনী আছে, এক জায়গায় বসে তারপর বলি। তারপর আমরা একটা ক্যান্টিনে বসলাম, সাথে সামিয়া, নসীন আর আকাশ আছে। তরিকুলের সাথে পরিচয় করে দিলাম। তরিকুল আমার বেস্ট ফ্রেন্ড। ওরা 3 জন অনেক অবাক হয়েছে, সাথে ভয় পেল। তারপর তরিকুল ঢাকা আসার পর কীভাবে কী হলো সব বলল। ওর ফোন নাকি হারিয়ে গিয়েছিল, তারপর নতুন মোবাইল নেয়, সিমও নতুন, আরও অনেক কাহিনী পরে একদিন বলবো। আমরা কথা বলছিলাম, তখন রাজীব এসে, ভাই আমরা তো ওকে মারার জন্য আপনাকে এনেছি, ওকে মারছেন না কেন? তরিকুল ঠাস করে রাজীবের গালে একটা থাপ্পড় দিয়ে বলল, ও আমার জিজারই দোস্ত, আর তুই কে মারতে এনেছিলি? সরি ভাই, ভুল হয়ে গেছে। রাজীব তার লোকজন নিয়ে চলে যায়। তারপর আমার ঢাকা আসার কথা জিজ্ঞেস করে। আমার সব কারণ বলে দিই। আমার খেয়াল ছিল না যে এখানে নওশিন আর সামিয়াও রয়েছে। ওরা দেখে কীভাবে যেন তাকিয়ে আছে। তারপর তরিকুলের সাথে কিছুক্ষণ কথা বলে চলে এলাম। তরিকুলও তার কাজে গেল। আজকে 2টা ক্লাস করে বাড়িতে চলে আসলাম। গাড়িতে আসার সময় একটা কথা বলেনি নওশিন আর সামিয়া। তারপর বাড়িতে এসে আমি আমার রুমে এসে আব্বাসদের তরিকুলের কথা জানিয়ে দিলাম। এইভাবে 2 দিন চলে গেল। নওশিন আর সামিয়া এখন মোটামুটি স্বাভাবিক। এই 2 দিনে রাজীবও কোনো গ্যাঞ্জাম করে নাই, কিন্তু নওশিনে মনে হয় আমার উপর কিছুটা দুর্বল হয়ে পড়েছে। আগে একটা জায়গায় বসতো, কিন্তু এখন মনে হয় ভাত মেখে খাইয়ে দেবে এমন করে। কোনোভাবে ম্যানেজ করি। এই তো সেদিনের কথা। আমি, সামিয়া ও নওশিন একসাথে খেতে বসেছিলাম, আর চাচি খেতে দিচ্ছিল। তখন, মা কি দিয়েছো? ইমরানকে আরো দাও। চাচির হাত থেকে খাবারের পাত্র নিয়ে আমাকে দিচ্ছিল, আর নওশিনের কাহিনী দেখে সামিয়া শুধু হাসছিল। এভাবে প্রায় 2 সপ্তাহ চলে গেল। আর নওশিন প্রায় সবসময় আমার কাছাকাছি আসে যায়, এমনকি ভার্সিটিতেও। একদিন চাচি আর সামিয়া শপিং করতে যাচ্ছিল। নওশিন যাবে না, কি জানি কি কাজ আছে।
কিন্তু কে জানতো এই দিনেই এই ঘটনা ঘটবে। চাচি আর সামিয়া শপিং করতে যাচ্ছিল। ইমরান, যাবি আমাদের সাথে? না, যাব না। আয় আমাদের সাথে, অনেক মজা হবে। মেয়েদের সাথে শপিং করতে যাওয়ার চেয়ে হিরো আলমের গান শোনা অনেক ভালো। যাবি না তো? যাবি না? এত কথা বলার কি দরকার? নওশিন, তুই এখনো রেডি হসনি কেন? এক্ষুনি বেরোবো তো। নওশিনকে উদ্দেশ্য করে শেষের কথাটা বলল। নওশিন একবার আমার দিকে তাকিয়ে তারপর সামিয়াকে বলল, আমি যাব না। তোর আবার কি হলো? যাবি না কেন? আমার কাজ আছে। তোর কিসের কাজ? হ্যাঁ, আচ্ছা তুই থাক তোর কাজ নিয়ে, আমরা গেলাম। চাচি আর সামিয়া বেরিয়ে যায়। নওশিন একবার আমার দিকে তাকিয়ে উপরে তার রুমে চলে যায়। আমি সোফায় বসে মোবাইল চালাচ্ছি, তখন নওশিন আবার নিচে আসে। টিভি দেখবে বলে টিভির রিমোট খুঁজছে। সোফার উপর রিমোট দেখে যে রিমোটটা আনতে সোফার দিকে এগোচ্ছিল, আমি অমনি কার্পেটে পা পিছলে নিজেকে কন্ট্রোল হারিয়ে আমার উপর পড়ে যায়। আমি সরে যেতে চাইছিলাম কিন্তু পারে নাই। আমিও কন্ট্রোল হারিয়ে সোফার উপর পড়ে যাই আর নওশিন আমার উপর পড়ে। ওর গোলাপি ঠোঁট আমার ঠোঁটে সামান্য একটু দূরে। একটা আলাদা ফিলিংস, মনে হয় যেন কোনো স্বর্গীয় অনুভূতি। আমাদের দুজনের চোখ স্থির হয়ে গেছে, একজন আরেকজনকে অবলভাবে দেখছি। কতক্ষণ তাকিয়েছিলাম জানি না। নওশিনের ঠোঁট কাঁপছে, আমার ঠোঁটের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে আসে। আমার ওকে বাধা দেওয়ার ক্ষমতা নেই। আমিও হারিয়ে গেছি নওশিনের মধ্যে। যখন নওশিন আমার ঠোঁটের সাথে ঠোঁট স্পর্শ করবে তখনই আমার ফোনে রিংটোন বেজে উঠল। তখনই আমরা দুজন বাস্তবে ফিরে আসি। নওশিনের তাড়াতাড়ি আমার উপর থেকে উঠে যায়। আমি তো ভয় শেষ। সেদিন ওরা না ধরেও থাপ্পড় খেয়েছি, আজ তো মেরেই ফেলবে। আমি ভয়ে ভয়ে গালে হাত দিয়ে বাইরে চলে গেলাম ফোনে কথা বলতে বলতে। ফোনে দেখি সামিয়া কল দিয়েছে। তোর মাপটা বল তো। তোর জন্য একটা শার্ট আর একটা জিন্স কিনবো, বই থেকে আসার সময় মনে ছিল না। হ্যাঁ, তোর মাপ। কিন্তু তোর কণ্ঠ এমন লাগছে কেন? কি হয়েছে? কোনো সমস্যা? না না না, কোনো প্রবলেম নেই, যে কোনো এক মাপের। এটা বলে ফোন কেটে দিলাম। ওদিকে সামিয়া ভাবছে, নওশিন আবার ইমরানকে অপমান করলো না তো? মেয়েটাকে নিয়েও আর পারি না। এদিকে আমি ভেতরে গিয়ে দেখি নওশিন এখনও সোফায় বসে আছে। লজ্জায় মুখ লাল হয়ে গেছে। নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে আর মিটিমিটি করে হাসছে। আমার আসার শব্দে আমার দিকে তাকালো। আমাকে ভেতরে আসে দেখে দৌড়ে নিজের রুমে চলে গেল। আমি তো আশ্চর্য, এত বড় কাণ্ড হয়ে গেল কিন্তু আমাকে কিছুই বলো না। আমি আজকে ঘটনা যত সম্ভব ভুলে যাওয়ার চেষ্টা করছি, ততই নওশিনের কাজল কালো চোখ আর গোলাপি ঠোঁট দুটো চোখের সামনে ভেসে উঠছে। সন্ধ্যার দিকে চাচি আর সামিয়া শপিং করে ফিরল। সারাদিনে নওশিন দু একবার নিচে এসেছে কিন্তু লজ্জায় আমার দিকে তাকাতেই পারেনি। চাচি বাড়ি এসে নওশিনকে ডাকলো। নওশিন নিচে এলো। এখনও ওর মুখ লজ্জায় লাল হয়ে রয়েছে। আমিও ছিলাম। সামিয়া নওশিনের জন্য আনা সকল শপিং দেখাচ্ছিল কিন্তু নওশিন শপিং দেখা বাদ দিয়ে আর চোখে আমাকে দেখছিল। আমার চোখের উপর ও চোখ পড়তেই আবার চোখ ফিরিয়ে নিয়েছিল। এই জিনিসটা সামিয়া খেয়াল করছিল। সবার শপিং সবাইকে বুঝিয়ে দিল, তারপর যে যার রুমে চলে গেল। আমি একটু বই নিয়ে বসলাম। আজকে নওশিন খেতে ডাকলো না। সামিয়া ডেকে গেল। খাওয়ার সময় নওশিন মাথা নিচু করে খাচ্ছিল। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবার ভার্সিটিতে গেলাম। এখন আর ড্রাইভার যায় না, আমি গাড়ি চালাই আর পাশে নওশিন বসে। পেছনে সামিয়া মুখ গোমরা করে বসে থাকে। ভার্সিটিতে এসে গাড়ি থেকে নেমে ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই একটা মেয়ে এসে, হাই, আমি নিতু, ফার্স্ট ইয়ার। মেয়েটি আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমিও হাত বাড়িয়ে বললাম, আমি ইমরান, অনার্স থার্ড ইয়ার। আপনাকে একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। না, মনে করার কি আছে, বলতে পারেন। মানে আপনাকে আমার খুব ভালো লাগে, মানে পছন্দ করি। কিন্তু কিভাবে? আপনাকে তো এই প্রথম দেখছি। আমি আপনাকে সেই প্রথম দিন থেকে করে দুইটা পড়লো। আরে আমার গালে না, নিতু নামের মেয়েটার গালে। আই, তোর সাহস তো কম না? তুই ইমরানকে পছন্দ করিস? তোকে তো আজ আমি। নওশিন এই বলে নিতুকে আরও একটা থাপ্পড় দিতে যাবে। আমি নওশিনকে আটকাই, কারণ দুইটা দিয়েছে। এতে এই ফর্সা গাল লাল হয়ে গেছে। আরে কি করছেন? ও তো ব্যথা পাবে। তুই চুপ কর, তোকে পরে দেখছি অন্য মেয়ের সাথে কথা বলা। আমি নিতুকে ইশারা করে চলে যেতে বললাম। নিতু চলে যেতে লাগলো। এই মেয়ে, তোকে যদি আর ইমরানের আশেপাশে দেখি, তোকে আমি খুন করে ফেলবো। তারপর আমার দিকে তাকিয়ে, মেয়েদের সাথে কথা বলতে খুব ভালো লাগে তাই না? না মানে নিতুই তো কথা বলতে এসেছিল। বাহ, মেয়েটার নামও জানো দেখছি। না, এখন বলল। আর তুই ওর হাত ধরলি কেন? আমি ধরি নাই, ও নিজেই ধরেছে।
ধরেছিল যখন, তুই মানা করলি না কেন? না মানে? তোকে যদি আর কোনো মেয়ের সাথে কথা বলতে বা তাকাতে দেখেছি না, তাহলে তোর কপালে শনি আছে। তারপর আগে হন করে গাড়ি নিয়ে বাড়ি চলে গেল। আমি পেছন থেকে অনেকবার ডেকেছি, কিন্তু শোনেই নাই। আমারও আর কোনো উপায় না দেখে রিক্সা নিয়ে বাইরে চলে এলাম। আজও ক্লাস করা হলো না। বাড়ি আসার সময় কি রে, কি বুঝলি? মানে কি বুঝবো? কি বুঝবি মানে? তোকে নওশিন ভালোবাসে এইটা? ও আমাকে ভালোবাসে এইটা তুই এত শিওর কিভাবে? কারণ একটা মেয়ে তার সব কিছুর ভাগ দিতে পারবে, কিন্তু ভালোবাসার না, বুঝলি বুদ্ধু? কিন্তু নসীন যে আমাকে ভালোবাসে কোনোদিন তো বলে নাই। মেয়েরা সব কথা বলে না, বুঝে নিতে হয়। কথা বলতে বলতে বাড়ি চলে এলাম। কলিং বেল বাজতেই চাচি দরজা খুলে দিল। চাচি আমাদের দেখে জিজ্ঞেস করলো, কি রে, তোরা এখন এলি? কিছুক্ষণ আগে নসীন এলো, দেখে মনে হলো অনেক রেগে আছে। কিছু কি হয়েছে ভার্সিটিতে? না চাচি, ওর বান্ধবীদের সাথে একটু ঝগড়া হয়েছে তাই। ও এই ব্যাপার। সেই ভার্সিটি থেকে এসে ঘরের দরজা বন্ধ করেছে তো করেছে, খুলছেই না। তোরা গিয়ে দেখ তো একটু। আচ্ছা মা, যাচ্ছি। তারপর আমরা উপরে চলে গেলাম। তখন সামিয়া বলল, তুই যা, গিয়ে ওর রাগ ভাঙিয়ে আয়। আমি কিভাবে? আমি পারবো না। ওর রাগ করেছে কার জন্য? কার জন্য? তোর জন্য। তাই ওর রাগ ভাঙানোর দায়িত্ব তোর। আমাকে সামিয়া ধাক্কা মারে। আমি নসীনের রুমের সামনে দাঁড়িয়ে আছি, সাহস পাচ্ছি না কি করব, ডাকবো কি না। নিজের বুকে থুতু দিয়ে ডাক দিলাম, নসীন প্লিজ দরজা খুলেন। আমি মনে হয় ওকে আপনি করে বলায় অনেক বড় ভুল করেছি। কোনো কিছু না বলে কি যেন একটা জোরে দরজায় মেরেছে। আমি কিছুক্ষণ পর আবার ডাক দিলাম, কোনো সারা শব্দ পেলাম না। তারপর বললাম, আচ্ছা আমি ফ্রেশ হতে গেলাম। আমি এটা বলে দরজার এক সাইডে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজ পেলাম। দেখলাম নসীন দরজা থেকে মুখ বাড়িয়ে কাকে যেন খুঁজছে, মনে হয় আমাকেই। আমি এক লাফে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম ওর চোখ মুখ লাল হয়ে গেছে, এতক্ষণ কান্না করেছে। আমাকে দেখে ওর রুমে নিয়ে গিয়ে আবার দরজা লাগিয়ে দিল। তারপর নসীন ওর খাটে গিয়ে বসলো, আর আমি একটা চেয়ার টেনে বসলাম। নসীন এখন ফুপিয়ে ফুপিয়ে কাছে। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি বসে রয়েছি আর ওর কান্না দেখছি। যদি কিছু বলি তাহলে আমার অবস্থা খারাপ করে দেবে। এবার একটু সাহস করে বললাম, আরে কাছেন কেন? এই সামান্য ব্যাপার নিয়ে কেউ কান্না করে? এই তুই চুপ করবি? তোর কি, হ্যাঁ? তোর তো মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করতেই ভালো লাগে। জানো, আজ যখন নিতু তোমার হাত ধরেছিল, আমার তখন কত কষ্ট হয়েছিল। আপনার কেন কষ্ট হয়েছে? কারণ 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 কি? কারণ আমি কি? কিছু না, যা তো। আচ্ছা আমি গেলাম। এটা বলে আমি বেরিয়ে যেতে লাগলাম। তখনই নসীন আমার হাত ধরে বলল, একটু শোনো। জি বলেন। প্লিজ আমাকে তুমি করে বলো। আচ্ছা চেষ্টা করব, এখন যাই। চেষ্টা না, বলতেই হবে, নাহলে আমার ঘর থেকে যেতে দেবো না। আচ্ছা বলবো। তারপর আমি নসীনের রুম থেকে বেরিয়ে এলাম। এবার আমি পুরোপুরি নিশ্চিত যে নসীন আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবেসে ফেলেছি। সামনে 17 তারিখ নসীনের জন্মদিন। ভাবছি ওই দিন ওকে প্রপোজ করব। এভাবে কেটে গেল 8 দিন। এই 8 দিনে আমি ভালোভাবে বুঝে গেছি নসীন আমাকে কতটা ভালোবাসে। আর সামিও আমাদের বিষয়টা জানে, তাই মজা করে মাঝে মাঝে আমাকে দুলাভাই ডাকে। আজ 17 তারিখ, নসীনের জন্মদিন। অনেক মেহমান এসেছে, পুরো বাড়ি সাজিয়েছে। সব দায়িত্ব আমার ওপর। নসীনের বান্ধবী কাজিনরা সবাই চলে এসেছে। আমি তরিকুলকে ইনভাইট করলাম, আসে নাই কমিশনারের ভয়ে। আমি ড্রয়িং রুমে বসে বিভিন্ন সাজানো দেখছি, কোথায় কোনো কম্পল না তো। তখন দেখলাম নসীন ওপর থেকে নিচে নামছে। ওকে অপরূপ সুন্দর লাগছে, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। তখন দেখলাম নসীনের এক কাজিন, নাম আয়ান, নসীনের কাছে গেল। নসীনের সাথে হেসে হেসে কথা বলছে, আর আয়ান কথায় কথায় নসীনের শরীরে স্পষ্ট করার চেষ্টা করছিল। এক পর্যায়ে দেখলাম নসীনকে হাত ধরে উপরে নিয়ে গেল। আমি ওদের পেছনে গেলাম, দেখি আয়ান নসীনকে দেয়ালে 2 হাত চেপে ধরে রয়েছে আর কিস করতে যাচ্ছে। নসীন যথাসম্ভব চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু আয়নের শক্তির কাছে পাচ্ছে না। আমি আর নিজেকে ঠিক রাখতে না পেরে দূরে গিয়ে দিলাম এক লাথি। আয়ন ছিটকে গিয়ে পড়লো কিছুটা দূরে। আমি আয়নকে ইচ্ছে মতো মারতে লাগলাম। তখন কে যেন আমাকে জোরে একটা থাপ্পড় দিল। যে দিয়েছে তাকে দেখে তো আমি পুরো অবাক, কারণ সে আর কেউ নয়, সে হলো নসীন। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় ওকে মারার? ছোট লোক কোথাকার! তোকে এই জন্য কি আমাদের বাড়িতে থাকতে দিয়েছি? ছোট লোক একটা, যা আমার সামনে থেকে। আমি নসীনের এই আচরণে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। এর মধ্যে সামিয়া আর নসীনের কিছু বান্ধবীরা এখানে এসেছে। আমি কিছু বললাম না, মাথা নিচু করে চলে এলাম নিজের রুমে।
আর ভাবতে লাগলাম, হায় রে ভালোবাসা, এতদিন একটা ছলনাময়ীকে ভালোবেসেছিলাম, কি দোষ করেছিলাম, শুধু ভালোবেসেছিলাম। এখন ইচ্ছা করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু ছেলেদের কাঁদতে চলে না। না, আমি রুমে বসে নসীনের কথা ভাবছি, তখন সামিয়ার আকাশ দরজা ধাক্কা ছিল। আমি কোনো কথা বলি নাই। কিছুক্ষণ ডাকাডাকি করার পর চলে গেল। আর ওদিকে নসীন কেক কাটার সময় আমাকে খুঁজছিল, কিন্তু কোথাও না পেয়ে ভাবতে লাগলো, আমি আমি রাগের মাথায় কি করলাম? আয়ান আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল। আমার উচিত ছিল আয়ানকে বাড়া, আর ইমরান তো ওকে মেরে ঠিকই করেছে। আর আমি কিনা ওকে এই হাত দিয়ে মেরেছি। কি করে পারলাম এটা? এত লোকজনের ভেতরে সব ভুলিয়ে ফেলেছি। আয়নের রাগ আমি ইমরানের উপরে নিয়েছি। ইমরান তো এখন আমাকে ভুল বুঝবে। এইসব নসীন ভাবছে আর ভিড়ের মাঝে আমাকে খুঁজছে। তারপর নসীন কেক কেটে সবাইকে আর না দাঁড়িয়ে রেখে দৌড়ে আমার রুমে চলে যায়। সবাই ওর এই কাণ্ড দেখে অবাক। নসীন রুমে গিয়ে কান্না করতে থাকে, চিৎকার করে এক পর্যায়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। আমিও কখনো ঘুমিয়ে পড়ি মনেই নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে। মনে হয় ডেকেছিল, কিন্তু আমি শুনিনি। আমি ফ্রেশ হয়ে নিচে এলাম, দেখি নসীনের কাজিন আর আয়ানও আছে। দেখলাম আয়ান আমার দিকে তাকাচ্ছে আর শয়তানি হাসি দিচ্ছে। বুঝলাম কাল রাতের ঘটনার জন্য। নিচে গেলাম। চাচা জিজ্ঞেস করলো, কাল কেক কাটার সময় কোথায় ছিলি? চাচা, কাল একটু শরীর খারাপ লাগছিল, তাই রুমে গিয়ে রেস্ট নিয়েছিলাম। ডাক্তার দেখেছিস? না। চল নাস্তা করে আমার সাথে ডাক্তারের কাছে যাবি। আরে চাচা, লাগবে না, এখন ঠিক আছে। সত্যি তো? জি চাচা। চাচা আমার সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন অফিসে। এতক্ষণ নিচে ছিলাম, কিন্তু কোথাও নসীনকে দেখতে পেলাম না। আমার বেহায়া মনটা শুধু নসীনকেই খুঁজতেছে। তারপর সেখান থেকে ছাদে চলে গেলাম। ছাদে বসে সিগারেট খাচ্ছি, তখন কে যেন পেছন থেকে আমার কাঁধে হাত রাখলো। পেছনে দেখি নসীন। ওকে দেখে কাল রাতের ঘটনা আবার মনে পড়ে গেল। এক ঝটকায় ওর হাত ছাড়ে নিলাম। সাথে সাথে আমাকে ওর সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমাকে মাফ করে দাও। আমি ভুল করে তোমাকে মেরেছি। আমার তখন মাথা ঠিক ছিল না। আমাকে ছাড়ো প্লিজ, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভালোবাসি, প্লিজ। ভালোবাসা? একটা তাচ্ছিলের হাসি দিয়ে বললাম, যদি তুমি এই অভিনয়টা বা সিনেমা না করতে তাহলে অনেক বড় অ্যাওয়ার্ড পেতে। আফসোস আমার কাছে কোনো অ্যাওয়ার্ড নেই, শুধু ভালোবাসা ছিল, সেটাও আর নেই। আমি নসীনকে জোর করে ছাড়িয়ে চলে এলাম। আর নসীন সাথে বসে কাঁদছিল। কাঁদো, তাতে আমার কি? কাল সারা রাত ধরে কাঁদার কারণে নসীনের চোখ ফুলে গেছে, লাল হয়ে গেছে, একটা বিকৃত চেহারা। আমিও নিচে চলে এলাম। আমি আসার পর আয়ান দেখলাম ছাদে দিয়ে গেল। প্রায় 5 মিনিট পর আবার নিচে এলো, কিন্তু ওর 2 গালে হাত দিয়ে রয়েছে। আয়ানের গালে হাত দেখে তার কাজিন রাজিয়া বলল, কি রে, তুই মুখে হাত দিয়ে আছিস কেন? না এমনি। না, কিছু হয়েছে। তুই ছাদে গেলি স্বাভাবিকভাবে, কিন্তু এখন কি হয়েছে? এক প্রকার জোর করে আয়নার হাত ছেড়ে নিল। ভাই কি করব, গাল ফুলে গেছে, 2 গালে 5 আঙ্গুলের দাগ পড়ে গেছে। সবাই এটা দেখে অবাক। কিরে, তোর এই অবস্থা কি করে হয়েছে? কে মেরেছে তোকে? নওশিন। আমার আয়নার অবস্থা দেখে খুব হাসি পাচ্ছিল। সামিও হাসছিল মুখ টিপে, কিন্তু আর ধরে রাখতে না পেরে সবার সামনে জোরে হেসে দিল। আমি আর সেখানে থাকলাম না। আজ কোনো কিছু ভালো লাগছে না, তাই চলে গেলাম তরিকুলের সাথে আড্ডা দিতে। আর ওদিকে নসীন নিচে নেমে আমাকে খুঁজছিল। কোথায় দেখতে না পেয়ে আমাকে ফোন দিয়েছিল, কিন্তু আমি রিসিভ করি নাই। তারপর ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছিলাম। সারাদিন আমি তরিকুলের সাথে ছিলাম। দুপুরে একটা রেস্টুরেন্টে গিয়ে খেলাম। সন্ধ্যের দিকে বাসায় ফিরলাম। কলিং বেল বাজালাম, তখন চাচি দরজা খুলল। কি ব্যাপার, এতক্ষণ কোথায় ছিলে আর আমাদের ফোন কেন ধরিস নাই? আসলে চাচি ফোনটা সাইলেন্ট করা ছিল। দেখ তোকে কতবার ফোন দিয়েছি। ফোন বের করে দেখি 173টা মিস কল। আন্টি দিয়েছে 10টা আর ফারিয়া 25টা, বাকিগুলো নসীন দিয়েছে। সরি আন্টি, পুরনো এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, তার সাথে আড্ডা দিতে দিতে দেরি হয়ে গেছে। আচ্ছা যা। আমি আমার রুমে যাচ্ছিলাম, তখন নসীন আমার হাত ধরে হাতে টান মেরে নিয়ে যায় ওর রুমে, গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপরে সে আমাকে জড়িয়ে ধরে বলে, এতক্ষণ কোথায় ছিলে? এতবার ফোন দিয়েছি, ফোন ধরো নাই কেন? ছাড়ো আমাকে, আমি কারো ফোন রিসিভ করার দায় নিয়ে বসি নাই। ছাড়ো, আমার কাজ আছে। তুমি এখনো আমাকে মাফ করতে পারো নাই? প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোকে আর কোনোদিন আঘাত করবো না, কখনো কষ্ট দেবো না। বাহ, আপনি খুব ভালো নিখুঁত অভিনয় করতে পারেন, কিন্তু তোমার এই অভিনয়ের কারণে আমি নিজেকে তো আর কষ্ট দিতে পারবো না।
আমি নওশিনকে জোর করে চারে চড়ে এলাম, আর নওশিন ফ্লোরে বসে কান্না করছে আর বলছে, ইমরান, আমি তোমাকে ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি সেদিকে কান্না দিয়ে আমার রুমে চলে এলাম। একটা সিগারেট ধরিয়ে বেলকনিতে বসে টানছিলাম আর নওশিনের কথা ভাবছি নওশিন কি আমাকে সত্যি ভালোবাসে নাকি নাটক করছে, এসব ভাবছিলাম আর সিগারেট টানছিলাম। তখনই, হ্যাঁ, ভালো আছেন? কে? ও রাজিয়া, তুমি? আমি। কেন, আসতে মানে নাকি? না, মানা নাই, কিন্তু অসময়। তুমি এখানে একা বসে আছো তাই এলাম। এখন একাকিত্বই আমার বন্ধু, তাই একা থাকতেই ভালো লাগে। কিছুক্ষণ রাজের সাথে কথা বললাম। ওর সাথে কথা বলে যা বুঝলাম, সে আমাকে কিছুটা পছন্দ করে। কিছুক্ষণ পর সামিয়া খেতে ডাকলো। এসে আমাকে আর রাজিয়াকে গল্প করতে দেখে কিছুটা অবাক হয়ে বলল, তোরা এখানে আয়, তোদের খেতে ডাকছে। আচ্ছা যা, আমি আর ইমরান আসছি। ইমরান তোকে নিচে ডাকছে, আমার সাথে আয়। আচ্ছা চল। তারপর আমি আর সামিয়া নিচে চলে এলাম। নিচে এসে আমি সামিয়াকে জিজ্ঞেস করলাম, কই, কে ডেকেছে আমাকে? আরে তোকে এমনি বললাম, কারণ রাজিয়ার স্বভাব ভালো না। তারপর আমরা সবাই মিলে খেতে বসলাম। আমার পাশে রাজিয়া বসলো, কিন্তু এখনও নওশিন আসে নাই। কিছুক্ষণ পর নওশিন আসলো। আমার পাশে রাজিয়াকে বসে দেখে অনেক রেগে গেল, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না, নিজের হাত মোচাছে। তখন চাচি বললেন, কিরে নওশিন, দাঁড়িয়ে আছিস কেন? খেতে বস। বসছি। তারপর সবাই মিলে খাচ্ছিলাম। এক পর্যায়ে আমার গলায় ভাত আটকে গেল, কাশি দিয়ে উঠলাম। আর তখন রাজিয়া আমাকে পানি খাইয়ে দিল আর মাথায় হাত চাপড়ে দিল। এটা দেখে নওশিন খাবার থেকে উঠে দাঁড়ালো। তখন রাজিয়া বলল, নওশিন, তুই উঠলি কেন? খাওয়া তো শেষ হয় নাই। আমার পেট ভরে গেছে, তুই তোর মতো খা। নওশিন চলে গেল। তারপর সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। আয়নকে আজ নওশিনের হাতে থাপ্পড় খাওয়ার পর আজ দেখতে পায়নি। সামিয়া কাছে শুনেছি বাইরে চলে গেছে। আমি রুমে গিয়ে বাবা মার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য বের হলাম। নওশিন ড্রাইভারকে আমাদের সাথে আনতে মানা করেছিল, কিন্তু আমি জোর করে নিয়ে এসেছি। নওশিনকে দেখলাম একটু কষ্ট পেয়েছে। তারপর আমরা ভার্সিটিতে আসলাম। রাজীব এখন আমার সাথে খারাপ কিছু করে নাই, এমনকি অন্য ছেলে মেয়েদের সাথেও না। নওশিন ওর বন্ধুদের কাছে চলে গেল, আর আমি আর সামিয়া ক্যান্টিনে গেলাম। গিয়ে দেখি আকাশ রয়েছে। আমাকে থেকে আকাশ বলল, ভাই, তোর সাথে একটু কথা আছে। কি কথা বল? এখানে না, একটু ওদিকে চল। কেন? আমার সামনে বললে সমস্যা কি? সমস্যা আছে, একটা জরুরি কথা। যা বল, দরকার নেই তোর কথা শোনার। আকাশ আমাকে এক সাইডে নিয়ে বলল, ভাই, আমি না সামিয়াকে অনেক দিন থেকে পছন্দ করি, কিন্তু বলতে পারছি না, ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে। তুই একটু হেল্প কর না। তুই গিয়ে প্রপোজ করে দে। কিন্তু ভাই, ও যদি কোনো রিয়াক্ট করে? আরে না, সামিয়াও তোকে পছন্দ করে। সত্যি পছন্দ করে? তাহলে প্রপোজ করে আসি। তারপর আকাশ গিয়ে সামিয়াকে প্রপোজ করলো কলম দিয়ে। আমি দূর থেকে দেখলাম সামিয়া কি জানি বললো, তারপর জড়িয়ে ধরলো আকাশকে। তারপর আমি ওদের কাছে গেলাম। এটা একটা ভার্সিটি, রোমান্স অন্য কোথাও কইরো। এখন আমার টিট কই? কিসের ট্রিট? তোমাদের যে সেটিং করে দিলাম তার টিট। আচ্ছা পরে দেব। আমি আর আকাশ একটু ঘুরতে গেলাম। ওরা দুজন চলে গেল ঘুরতে। আমি আর নসীন সব ক্লাস শেষ করে বাড়ি আসলাম। বাড়িতে আসার সময় নসীন এক প্রকার জোর করে আমাকে পেছনে ওর পাশে বসায়। আমি আর না করি নাই। বাড়িতে গিয়ে দেখি রাজিয়া সোফায় বসে টিভি দেখছে। আমাকে দেখে সোফা থেকে উঠে এসে আমার হাত ধরে পড়ল। আরে ইমরান, এসেছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি আস্তে করে ওর হাত সরিয়ে পড়লাম। কি কথা বলবে? এখন না, পরে বলবো। তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। এইটা দেখে মনে হয় নসীন আরও কষ্ট পেয়েছে। দেখলাম ওর চোখে জল টলমল করছে। নসীন দৌড়ে ওপরের রুমে চলে যায়। আমিও এক ঝটকায় রাজিয়ার হাত ছাড়িয়ে নেই। আমি এখন নসীনের রুমের সামনে দাঁড়িয়ে আছি। ভাবছি ওকে ডাকবো কিনা। ভাবলাম নসীন তো আমাকে ভালোবাসে, তাহলে আমার উচিত ওকে ক্ষমা করে মেনে নেওয়া। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি নসীনকে অনেকবার ডাকলাম, কিন্তু কিছুই বলো না। শুধু ঘর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ পেলাম। আমি এক প্রকার ব্যর্থ হয়ে চলে এলাম। ফ্রেশ হয়ে ছাদে গেলাম। এর মধ্যে সামিয়াও চলে এসেছে। আমি ছাদে দাঁড়িয়ে নসীনের কথা ভাবছি। ওকে গিয়ে আবার ডাকবো। যেই ভাবা সেই কাজ। নসীনের রুমের সামনে গেলাম। দেখলাম নসীন নিচে আসে। আমি গিয়ে আচমকা ওর হাত ধরে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরলাম। আমার এরকম কাজ দেখে কিছুটা ভরকে যায় নসীন।
আবার বিশ্বাস করতে পারছে না যে আমি সত্যি ওর হাত ধরে টেনে নিয়ে এসেছি। ভাবছে আমি তোকে ভালোবাসি না। নসীন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটা তড়ি দিয়ে বললাম, এটা কোনো ভ্রম নয়, সত্যি আমি। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? ভালোবাসো আমাকে? বাঁচতে পারি এক শর্তে, যদি রাজি থাকো তো। বলো, তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। কি শর্ত? সব মানবো। প্রথমত, এইরকম টাইট ফিটিং শর্টস ড্রেস পরা যাবে না। বাড়িতে ভালো পোশাক পরবে, আর সব সময় ওড়না রাখবে। ওড়না তো আমি পরি। কিন্তু সব সময় পরো না, সব সময় পরতে হবে। বাইরে গেলে বোরকা আর হিজাব পরতে হবে। তোমার জন্য সব কিছু করতে রাজি, শুধু আমাকে ভালোবাসবে। ঠিক আছে আমার মহারানী। তারপর নওশিনকে জড়িয়ে ধরলাম। নওশিন আমার বুকে মাথা রাখলো। দেখলাম কান্না করছে। কি হয়েছে, কাঁদছো কেন? কাঁদবো না? জানো আমি কতটা কষ্ট পেয়েছি এই কয়েকদিন। আমিও কি কম কষ্ট পেয়েছি? কথা দাও আর কোনোদিন কষ্ট দেবে না। আচ্ছা কথা দিলাম, আমার প্রেয়সীকে আর কোনোদিনও কষ্ট পেতে দেব না। আবার বুকে জড়িয়ে নিলাম। কতক্ষণ ছিলাম জানি না, হঠাৎ সামিয়া ডাকে আমাদের চেতনা ফিরল। হ্যাঁ, অনেক রোমান্স হয়েছে, এবার আপনারা দুজন নিচে চলুন, দয়া করে আপনাদের নিচে ডাকছে। তুই যা আপু, আমরা একটু পরে আসছি। না, তোদের আমার সাথে যাওয়া লাগবে, চলো। তুই যাবি নাকি আকাশ আর তোর কথা চাচিকে বলবো? আমাকে ব্ল্যাকমেল করছিস? যা ভাগ, যাওয়া লাগবে না, আমি যাই। পরে আম্মু যখন জানতে চাইবে তখন এতটাই বলবো যে তার মেয়ে প্রেম করছে। আরে না না আপু, আসছি তো। তারপর আমরা তিনজন নিচে আসি। চাচি আমাদের চা নাস্তা দেয়। রাজিয়া আমার পাশে বসে চেয়েছিল, কিন্তু তার আগে নওশিন বসে পড়ে। রাজিয়া মন খারাপ করে অন্য পাশে বসে। তারপর আমরা চা নাস্তা করে যে যার কাজে লেগে যায়। রাজিয়া মেহমান, তাই বসে বসে টিভি দেখছে। আমি, নওশিন, সামিয়া যে যার রুমে গিয়ে পড়তে বসলাম। আমি পড়তেছি, তখন নওশিন এলো আমার রুমে। তুমি এখানে কেন? কেন আসতে পারি না? আসতে পারো, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে কেন এসেছো? দেখতে না আমার বাবুটা কি করে। দেখা হয়েছে, এবার গিয়ে পড়তে বসো। যেতে পারি, কিন্তু একটা জিনিস লাগবে। দাঁড়া, আমি নিচ্ছি। আমার মাথা ধরে টেনে নিয়ে গেল ঠোঁটের কাছে, তারপর মিলিয়ে দিল আমার ঠোঁট ও ঠোঁটে। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার চেষ্টা বৃথা গেল। আর উপায় না পেয়ে আমিও নওশিনকে শক্ত করে ধরলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনেই হাওয়াচ্ছি। লজ্জায় নওশিন আমার দিকে তাকাতে পারছে না। তারপর নওশিন আমাকে ধাক্কা মেরে দৌড়ে চলে যায়। আমি ফার্স্ট টাইম কারো ঠোঁটের ছোঁয়া পেলাম। এরপর কিছুক্ষণ পড়াশোনা করে নিচে গেলাম ডিনার করতে। চাচা চলে এসেছে, খাচ্ছি। তখন চাচা বলল, সামিয়া, ভাবছি তোর বিয়ে দিব। তোর কি কাউকে পছন্দ আছে? থাকলে বল, তাদের সাথে কথা বলি। বাবা, এত তাড়াতাড়ি বিয়ে? আরো কিছুদিন পরে করি। এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণ আছে, তাই দিব। বল, কাউকে পছন্দ করিস কি না? হ্যাঁ চাচা, করে তো। ভালো। কে সেই ছেলে আর কি করে? চাচা, ছেলেটা হলো আকাশ, আমাদের সাথে একই ভার্সিটিতে পড়ে। নওশিনের জন্মদিনে এসেছিল। ওই যে ফর্সা লম্বা ছেলে, ওইটা? জি চাচা। ছেলেটা অনেক ভদ্র আর সবাইকে সম্মান করে। আমারও অনেক পছন্দ হয়েছে। ফোন নাম্বার দে, কথা বলি ওদের বাড়ির সাথে। আমি ফোন নাম্বার দিলাম। সামিয়া বিয়ের কথা শুনে অনেক লজ্জা পেয়েছে। বাবা, বললে না তো এত তাড়াতাড়ি আপুর বিয়ে দেবে কেন? তারপর আঙ্কেল যা বলল তা শুনে আমার আর নওশিন দুজনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। শুধু তোর আপু না, তোর বিয়েও দেব। চাচার কথায় আমরা সবাই অবাক হয়ে যাই। বাবা, মজা করো না। আরে মজা করছি না, আমার এক বন্ধুর ছেলে তোকে পছন্দ হয়েছে। সে আমেরিকা থাকে, এখন দেশে আসছে, আর এখন তোকে বিয়ে করে একবার বিদেশে যাবে। তাই বলছিল, বাড়িতে বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ে কি করে দেই। চাচার এই কথায় আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। আমার এখানে কি বলা উচিত আমি নিজেও বুঝতে পারছি না। হয়তো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। নওশিনেরও একই অবস্থা। মেয়েটার এত তাড়াতাড়ি বিয়ে দিবে? আর কিছুদিন পরে দিলে হতো না? আরে বুঝছো না, ছেলে অনেক ভালো, বিদেশে চাকরি করে। তুই কি বলিস ইমরান? হ্যাঁ হ্যাঁ চাচা, ভালো। আচ্ছা, কালকে আকাশের বাড়িতে যাব বিয়ের আলাপ করতে, তারপর নওশিনের বিয়ে। নওশিন আর কিছু না খেয়ে রুমে চলে গেল। আমি আর কিছু খেতে পারলাম না। কিন্তু নওশিনের বিয়ের কথা শুনে সব থেকে বেশি খুশি হয়েছে রাজিয়া।
যা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। আমি কিছু ভাবতে পারছি না কি থেকে কি হয়ে গেল। রুমে গিয়ে আমি এসব ভাবছি, তখন আমার রুমে নসীন এসেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর বলে, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, আমি শুধু তোমাকে ভালোবাসি, প্লিজ কিছু করো। তুমি কান্না করো না, দেখছি আমি কি করতে পারি। আমি কিছু জানি না, না হলে আমি বাবাকে গিয়ে বলবো আমরা একে অপরকে ভালোবাসি। না না, এমন করো না, তাহলে চাচা কষ্ট পাবে। তুমি বাবার কষ্ট দেখলে, আমার কষ্ট দেখলে না। আচ্ছা তুমি শান্ত হও, আমি যেভাবে হোক বিয়ে আটকাবো। নসীনকে এইসব বলে ঘরে পাঠালাম। আমি এখন ভাবছি কি থেকে কি করব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে আকাশদের বাড়িতে গেলাম। সামের বিয়ে আর মাত্র 3 দিন পর, তার 4 দিন পর নসীনের বিয়ে। টেনশনে মাথা কাজ করছে না। এভাবে কেটে গেল আরও একদিন। বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে, অনেক মেহমানও আসছে। আমার বাবা মাও আসার কথা, কিন্তু নসীন মুখ ভার করে রেখেছে। আমি ঠিক বুঝতে পারছি ওর কতটা কষ্ট হচ্ছে। একটু পরে একটা লোক আর ছেলে আসলো। তারা দুজন চাচার কাছে গেল, কিছুক্ষণ কথা বলল, তারপর আমাকে ডাকলো, আমাকে তাদের সাথে পরিচয় করে দিবে বলে। এই হলো আমাদের নাজিমের ছেলে ইমরান। ও, এই নাজিমের ছেলে। তোমার বাবা মা কেমন আছে? জি আঙ্কেল, ভালো। তখন চাচা এসে বলেন, আর এই হলো তোর মোকলেস আঙ্কেল। আমি তোর বাবা আর মোকলেস খুব ভালো বন্ধু ছিলাম। আর এই হলো মোকলেসের ছেলে জিশান, এর সাথেই নওশিনের বিয়ে দেব। হ্যাঁ, আমি জিসান। মনে মনে ভাবলাম হারামজাদা একটু আগেই আমার নাম শুনেছে, আর এখন এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে অনেক আগে থেকে জানে। তারপর আমি বললাম, হ্যাঁ তুমি কি করে জানলে? ইউ ইমরান, রাইট? আমি ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট, আমার সাথে থাকো তুমিও হবে। তারপর জিসানের সাথে কিছু কথা বললাম। আমার জিসানকে দেখে মনে হচ্ছে বলদ সলদ টাইপের। কিছুক্ষণ পর আমার বাবা এলো। আমি দৌড়ে কাছে গেলাম, গিয়ে বললাম, বাবা তুমি একা কেন? মা আসেনি? মা কোথায়? না, তোর মা বলেছে একেবারে আমজাদের ছোট মেয়ের বিয়ের দিন আসবে। বাবার সাথে কিছুক্ষণ কথা বলার পর আমজাদ চাচা চলে গেল। এরপর বাবার আমজাদ চাচা মিলে আড্ডা দিচ্ছিল, আর আমি গিয়ে বাড়ির দেখাশোনা করছিলাম। আমি ডেকোরেশনের সাথে কথা বলছিলাম, তখন নসীন আমার হাত ধরে টেনে নিয়ে তার ঘরে গেল। তারপর আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। তারপর আমার ওপর চড়ে বসলো আর বলল, তোর কি অবস্থা? আমার যা 7 দিন পরে বিয়ে, এ বিষয়ে তোর কোনো খেয়াল আছে? সব ব্যবস্থা করা হয়ে গেছে। সত্যি সব ব্যবস্থা করে ফেলেছো? এবার যেতে দাও, অনেক কাজ আছে। আচ্ছা, তাহলে আমাকে একটা কিস দাও। নরসিনের কথা শুনে একটা চুমু দিয়ে চলে এলাম। সত্যি মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। আমি নরসিনের ঘর থেকে যাচ্ছিলাম, তখন শুনতে পেলাম, বাবা আমাদের বন্ধুত্ব নষ্ট করিস না। পেছনে তাকিয়ে দেখি বাবা এই কথাটা আমাকে বলল। কি বাবা, কিসের বন্ধুত্ব নষ্ট করব? তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি এখানে এসে সব শুনেছি। দেখ বাবা, আমি চাই না আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক। বাবা আমি নওশিনকে ভালোবাসি, আর নওশিন আমাকে ভালোবাসে। আমজাদ খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে। আর আমার এক কথায় তার বাড়িতে তোকে থাকতে দিয়েছে। তোকে কিন্তু অনেক বিশ্বাস করে, একেবারে নিজের ছেলের মতো। এখন বাকিটা তোর হাতে। শুধু আমজাদের সামনে আমার মাথাটা হ্যাট করে দিস না। বাবা আমার হাত জড়িয়ে ধরে কথাগুলো বলল। তারপর বাবা সেখান থেকে চলে যায়। আমি বাবার কথা শুনে ভাবতে লাগলাম, বাবা তো ঠিকই বলেছে। আমজাদ চাচা তো আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসে। আমি কি করে তার পিঠে ছুরি মেরে তার মেয়েকে বিয়ে করি? আমার প্ল্যান ছিল সামিয়ার বিয়ের দিন মানে কাল নওশিনকে নিয়ে পালাবো, কিন্তু তা আর করবো না। আমি চাই না আমার জন্য বাবা চাচার বন্ধুত্বটা নষ্ট হোক। হয়তো আমি নওশিনকে অন্য কারোর সাথে মেনে নিতে পারবো না, কিন্তু বুকে পাথর বেঁধে মেনে নিতে হবে, কারণ এটাই জীবন। কাল সামিয়ার বিয়ে, আজকে সবাই শপিং করতে গিয়েছে, নওশিন যায় নাই। এইভাবে কেটে গেল আরও একদিন। আজকে সামিয়ার বিয়ে। আমি নিজেকে ব্যস্ত রাখছি বিভিন্ন কাজে। শুনেছি ব্যস্ততা মানুষকে দুঃখ কষ্ট বলতে সাহায্য করে, কিন্তু কোথায় গিয়ে সবসময় আমার মুখের সামনে নওশিনের মায়াবী চেহারা ভেসে উঠছে। নওশিন আমার সাথে সারাদিন অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু আমি ইগনোর করেছি। হয়তো কিছুটা কষ্ট পেয়েছে। দেখতে দেখতে সামিয়ার বিয়ে হয়ে গেল, আর 7 দিন পর নওশিনের বিয়ে। সামিয়ার আকাশ রয়ে গেল, কারণ একেবারে নওশিনের বিয়ের পর সামিয়া শ্বশুর বাড়ি যাবে। অনেক মেহমান রয়ে গেছে।
বিয়েবাড়ি কাজে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, শুধু দুজন বাদে। আর তারা হলো আমি আর নওশিন। আমার চোখে ঘুম নেই, নওশিন অন্য কারো হয়ে যাবে। আর নওশিনের চোখে ঘুম নেই টেনশনে। ভোরে থেকে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি সবাই নিচে আলোচনা করছে। নওশিনকে দেখলাম, কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছিল ওর মন খারাপ। আমি তাদের কাছে গেলাম। সবাই মেয়ে শপিং নিয়ে আলোচনা করছে, কিন্তু নওশিন বারবার আমাকে কি জানি বলতে চাচ্ছিল, কিন্তু আমি ওর কোনো কিছুকে পাত্তা দিলাম না। সবাই মিলে শপিং করতে বের হলো, আমাকে জোর করে নিল। আমি যেতে চাচ্ছিলাম না। তারপর গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। আমি, নওশিন, সামিয়া, আকাশ, রাজিয়া আর নওশিনের কিছু কাজিন এক গাড়িতে, আর বাকিরা অন্য গাড়িতে। গাড়িতে যাওয়ার সময় অনেকবার নওশিন আমার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আমি তাকে ইগনোর করি। তখন নওশিনের চোখে জল টলমল করছিল, করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। সেদিন অনেক শপিং করে রাতে বাড়ি ফিরলাম। আমি সোজা ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে সিগারেট টানছি, তখন পেছন থেকে, তুমি আমার সাথে এমন করছো কেন? কে? হো, কি করেছি তোমার সাথে? আমাকে ইগনোর করো কেন? এই 2 দিন আমার সাথে একেবারেই কথা বলো নাই, জানো আমার কত কষ্ট হয়েছে? ভুলে যাও। মানে কি বলছো? বলছি যে আমাকে ভুলে যাও, আর তোমার বাবার ঠিক করা ছেলেকে বিয়ে করো। তোমার মাথা ঠিক আছে তো? তোমাকে ভুলে যেতে কেন বলছো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। দেখো, জেদ করো না। আমি চাই না আমাদের জন্য আমাদের বাবাদের বন্ধুত্বটা নষ্ট হোক। তার চেয়ে ভালো তুমি আমাকে ভুলে যাও। তুমি শুধু বন্ধুত্ব দেখলে আমাদের ভালোবাসার কি হবে? তুমি জিসানকে বিয়ে করো। জিসান তোমাকে আমার চেয়ে বেশি সুখে রাখবে আর ভালোবাসবে। আমি কি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো? আমি আর কোনো কথা বলতে চাই না। তুমি আমাকে ভুলে যাও, এটা তোমার আর আমার দুজনের জন্য ভালো হবে। আমি আমি তোমাকে ভুলে গেলে তুমি আমাকে ভুলতে পারবে? আমি কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইলাম, আর চোখ দিয়ে অনবরত জল পড়তে লাগলো। জানি পারবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না। আমার আমার চোখের দিকে তাকিয়ে বলো। নওশিনের এই মায়াবী চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলার সাহস আমার নেই। তাহলে ওই চোখের দিকে তাকিয়ে কীভাবে আমি ভালোবাসি না বলবো? আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে নিচে চলে যেতে লাগলাম। তখন নওশিন বলে উঠল, কি হলো বলে যাও, এখন কেন পালিয়ে যাচ্ছ? কি হলো? নওশিন কান্না করতে লাগলো। আমি স্বাভাবিকভাবে নিচে চলে এলাম। তারপর রুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে কান্না করতে লাগলাম। আমার এই কান্না হয়তো কেউ শুনবে না, কিন্তু মনের ভেতরে চাপা কষ্টগুলো পেরিয়ে যাবে। অনেকক্ষণ পরে নিচে গেলাম, গিয়ে দেখি সবাইকে কি শপিং করেছে তা দেখছিল। একটু পরে নওশিন এলো, চোখগুলো ফুলে লাল হয়ে গেছে। এটা দেখে চাচি জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে তোর? চোখের এই অবস্থা কেন? চোখে ময়লা পড়েছিল, তাই চোখের এই অবস্থা। নওশিন বারবার তার মায়াবী দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাচ্ছিল। আমি সেখান থেকে উঠে যাই। বাবা ভালো করে আমার আর নওশিনের কষ্ট বুঝতে পারছিল। এভাবে কেটে গেল 7 দিন। আজ নওশিনের বিয়ে। এই 7 দিনে প্রায় সব সময় নওশিন আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি তাকে কাজের বাহানা ইগনোর করেছি। সকল মেহমান চলে এসেছে। সামিয়াকে দেখে বোঝা যাচ্ছে নওশিনের এই বিয়েতে খুশি না। আমি বিয়ের সকল কাজ ছেড়ে ছাদে বসে সিগারেট খাচ্ছি, আর মোবাইলে নওশিন আর আমার তোলা কিছু ছবি দেখছি। তখনই বিয়ে সাজে নওশিন এলো। একটা অনুরোধ রাখবে শেষবারের মতো? বলো। আমাকে আমাকে একবার তোমার বুকে জড়িয়ে নিবে? আর হয়তো বলবো না, প্লিজ। আমি আর নিজেকে সামলাতে না পেরে নওশিনকে শেষবারের মতো জড়িয়ে ধরলাম আমার বুকে। নওশিন আমাকে এমনভাবে ধরেছে, মনে হয় যেন আমাকে আর ছাড়বেই না। ছাড়লে হয়তো পালিয়ে যাব। এক পর্যায়ে নওশিন কোনো সারা শব্দ করছে না। দেখলাম আমাকে আগের চেয়ে অনেক হালকাভাবে জড়িয়ে ধরেছে। আমিও নওশিনকে আমার বুক থেকে ওঠালাম। নওশিনের গাল থেকে ছিনছিন করে রক্ত পড়ছে। এটা দেখে আমার প্রাণ যেন বের হয়ে আসছিল। নওশিনের হাতে একটা সাদা কাগজ দেখলাম, আগে খেয়াল করে নেই, মনে হয় চিঠি। কাগজটা খুলে দেখলাম কিছু একটা লেখা আছে। আমি পড়া শুরু করলাম। প্রিয়, তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। জানি তুমিও আমাকে ভালোবাসো। এই 7 দিন তোমার অবহেলা আমাকে কতটা কষ্ট দিয়েছে তোমাকে বোঝাতে পারবো না। তুমি বলেছিলে আমাকে ভুলে যেতে, কিন্তু ভুলতে পারি নাই। চেষ্টা করেছি তোমাকে ভুলে যাওয়ার, কিন্তু আমার বেহায়া মনটা বারবার তোমাকেই ভালোবাসি বলছিল। আমি তোমাকে ভালোবাসি। যখন ভালোবেসে তোমাকে পাবো না, তাহলে এই জীবন রেখে কী লাভ?
আত্মহত্যা মহাপাপ, জেনেও নিজেকে শেষ করে দিলাম। ভালো থেকো প্রিয়। ইতি, তোমার নওশিন। আমি নওশিনের লেখায় চিঠিটা পড়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার চিৎকার শুনে নিচে থেকে সবাই দৌড়ে এলো। নওশিনকে আমার কোলে এইভাবে দেখে সবাই আঁতকে উঠল। চাচি তো দেখে ওখানেই জ্ঞান হারায়। চাচা কান্না করতে করতে বসে পড়ে। আর আমি আমার কথা তো নাই বা বললাম। আকাশ হসপিটালে ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আনায়। তারপর নওশিনকে নিয়ে হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পর ডক্টর নওশিনকে ইমার্জেন্সিতে নিয়ে যায়। আমি, আকাশ, চাচা আর বাবা সেখানে ছিলাম। তখন চাচা এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, ইমরান, আমার কাছ থেকে কিছু লুকাবি না। নওশিনের সাথে তোর কি সম্পর্ক, আর কি হয়েছে যে নওশিন এত বড় একটা কাজ করতে চেয়েছিল? আমি কোনো কথা বললাম না, মাথাটা নিচে দিয়ে বসে রইলাম। তখন বাবা এসে বললেন, আমি বলছি। তুই কি বলবি? সব কিছুর জন্য দায়ী আমি। আমার জন্য আজ নওশিন মামুনের এই অবস্থা। মানে তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, সব কিছু খুলে করে বল। তারপর বাবা চাচাকে সব খুলে বলল। তখন চাচা এসে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলল, এত বড় হয়ে গেছিস, হ্যাঁ? শুধুমাত্র আমাদের বন্ধুত্ব রক্ষার জন্য তোদের ভালোবাসার কবর দিলি। একবার আমাকে বলতি, তোদের দুইজনের জীবনের চেয়ে কি আমার বন্ধুত্ব বড়? চাচি, সামিয়া এরা আসতে চেয়েছিল। মায়ের আজকে আসার কথা ছিল, বাবা ফোন দিয়ে না করে দিয়েছে। একটু পরে ডাক্তার বের হয়ে আসলো। সবাই তার কাছে গেলাম। চাচা বলল, ডক্টর, আমার মেয়ে কি ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? না, নওশিনের কিছু হবে না ডাক্তার। ও নিশ্চয়ই আমার উপর অভিমান করেছে। প্লিজ ডাক্তার, ওকে ঠিক করে দিন। ওকে সেটা আমি বাঁচতে পারবো না। দেখুন, আপনারা শান্ত হন। রোগীর শরীরে অনেক বিষ পাওয়া গেছে, আমরা বিষ বের করে দিয়েছি। এখন রোগী জ্ঞান ফেরার না পর্যন্ত কিছু বলতে পারছি না। একটু পরে রোগীকে কেবিনে দেওয়া হবে, তখন দেখবেন। আর জ্ঞান না ফেরা পর্যন্ত কেবিনে কেউ ঢুকবেন না। এটা বলে ডাক্তার চলে যায়। কিছুক্ষণ পর সামিয়া আর চাচি আসে। রাত 2:30টার দিকে নার্স এসে খবর দেয় নওশিনের জ্ঞান ফিরেছে। তারপর ডাক্তারকে ডাকে। আমরা সবাই বাইরেই থাকি। একটু পরে ডাক্তার চেক আপ করে বের হয়ে এসে বলে, আপনারা রোগীর সাথে দেখা করতে পারেন, কিন্তু বেশি কথা বলবেন না বা রোগীকে উত্তেজিত করবেন না। সবাই নওশিনকে দেখতে যায়, শুধু আমি বাদে। আমার নওশিনের সামনে দাঁড়ানোর সাহস নেই। সবাই গেল। তার একটু পরে চাচা এসে বলল, নওশিন তোকে খুঁজছে, যা ওর সাথে কথা বলে আয়। জি চাচা। আমি কেবিনে গেলাম। নওশিনের চেহারার কি হাল! এই একটু সময়ের ভিতর কত শুকিয়ে গেছে। নওশিন, চাচি, সামিয়া, চাচা এদের সাথে কথা বলছেন। আমি নওশিনের কাছে গেলাম। আমাকে দেখে অভিমানে ওর মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। আমি চাচার দিকে তাকাতেই বোঝা যায়। চাচা সবাইকে বলে, এই সবাই বের হও, ওদের একা থাকতে দাও। সবাই চলে গেলে আমি নওশিনের বেডের কাছে মাথার পাশে বসে বলি, আমার সাথে কথা বলবে না? কি হলো? তাকাও আমার দিকে। তাও কোনো উত্তর দিল না। আমি তখন বললাম, আচ্ছা আমি তাহলে যাই। তুমি যখন কথাই বলবে না, তাহলে থেকে কি করব? আমি এই বলে বসা থেকে উঠতে যাব। তখন আমার হাত টেনে ধরল নওশিন। আমি বললাম, কি হলো? হাত টেনে ধরেছো কেন? কথাই তো বলো না। তাহলে আমি যাই? তুমি অনেক খারাপ, আমাকে একদম ভালোবাসো না। আমি মরে গেলে ভালো হতো। তুমি তো আমার সাথে কথা বলছো না, তাই চলে যাচ্ছিলাম। আমি কথা বলছিলাম না দেখে চলে যাবে? তুমি এমন কেন? তুমি কোথাও যাবে না, আমার কাছে সব সময় থাকবে, ব্যাস। আচ্ছা, কিন্তু তুমি এত ভয়ঙ্কর একটা কাজ করতে গেলে কেন? যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? হলে হতো, তোমার কি? আমি কে তোমার? আমাকে তো ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি। মিথ্যে কথা, ভালোবাসো না। বিশ্বাস করো, অনেক বেশি ভালোবাসি। আচ্ছা তাহলে জড়িয়ে ধরো। তুমি আগে সুস্থ হও, তারপর। না, এখন। আমি নওশিনকে বুকে জড়িয়ে ধরলাম। তারপর আরও কিছুক্ষণ কথা বললাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, নওশিনের পুরোপুরি সুস্থ হতে এখনও 9-10 দিন লাগবে। যে কয়দিন থাকবে ওই কদিন চাচি নওশিনের কাছে থাকতে চেয়েছিল, কিন্তু নওশিন আমাকে থাকতে বলে। চাচা প্রতিদিন এসে দেখে যেত। আর চাচা জিশান আর ওর বাবাকে অনেক বুঝে বিয়ে বন্ধ করেছে। আজ নওশিনকে হসপিটাল থেকে রিলিজ দেবে, তাই সবাই চলে এসেছে। আর 15 দিন পর বিয়ে আমার আর নওশিনের। আমাদের বিয়ের কথা শুনে নওশিন অনেক খুশি হয়েছে। আজকে মা আসবে। আমি তাকে আনতে স্টেশনে গেলাম। স্টেশনে গিয়ে দেখি মা চলে এসেছে, কিন্তু সাথে রয়েছে হারামি বন্ধুগুলো।
কি আমার বিয়ে করবা নাকি? আমাদের খবর না দিয়ে তুই বিয়ে করবি, এইটা তো হবে না। তোদের বলি নাই, তাহলে আসলি কেমনে? তোর বাবা মানে আঙ্কেল বলছে। আরে এত তারা কিসের? তুমি প্রেম করলে বলবে না? এখন বিয়ে করছো এটাও আঙ্কেল বলল। তুই এখন আমাদের শান্তি হিসেবে ট্রিট দিবি। ট্রিট না, শালার ফকিরনি, আমার বিয়েতে দাওয়াত দিয়েছি এটাই অনেক, আবার টিট, যা ভাগ। ও তাইলে ট্রিট দিবি না, তাই না? ওকে, তোর বিয়ে হইতে দে, তারপর এমন পেঁচ লাগাবো সারাদিন বউয়ের সেচা খাবি। এই তোরা থামবি? তিনটে তো ট্রেনে বক বক করতে করতে আমার কান মাথা খেয়েছিস, এখন আরেকটা জুটলো। বাড়ি চল, তারপর যা বলার বলিস, অনেক টায়ার্ড লাগছে। তারপর সবাই বাড়িতে রওনা দিলাম। বাড়িতে বসে মার সাথে নওশিনের পরিচয় করে দিলাম। নওশিনকে দেখে মা খুব খুশি হয়েছে। তারপর সামিয়া, আকাশের সাথে লোকমান সবাইকে পরিচয় করে দিলাম। দেখতে দেখতে আমার বিয়ে হয়ে গেল। আজকে আমার বাসর, আর বলতে পারবো না, শরম লাগে তো। আমি বন্ধুদের সাথে ছাদে বসে আড্ডা দিচ্ছি, আর ওদিকে নওশিন ঘরে রয়েছে একা। আমাকে হারামিগুলো যাইতে দিতেছে না, আর সাথে তরিকুল তো আছে। আজ আমার বিয়ে, তাই কমিশনারের বাড়িতে এসেছে। তখন সামিয়া এসে, কিরে তুই এখনো এখানে বসে কি করছিস? নওশিন কখন থেকে ঘরে বসে আছে আর তুই ছাদে বসে আড্ডা মারিস? আরে আকাশ আমাকে যেতে দিচ্ছে না। আকাশ, তুমি ওকে যেতে দিচ্ছ না কেন? তোমার কিন্তু খবর করে দেব। আরে আরে কি বলছো? এই ইমরান, যা তুই যা না, না হলে আমাকে খুঁজে পাবি না। আকাশের অবস্থা দেখে আমরা সবাই কোটি কোটি। তারপর চলে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। ভেতরে একটা চাপা ভয় কাজ করছে। ভেতরে যাব কি যাব না অনেক ভেবে বুকে একটু থুতু দিয়ে ভেতরে ঢুকলাম। নওশিন এক হাত লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমার আসার পায়ের শব্দে খাট থেকে উঠে নিচে নামলো। তারপর আমাকে সালাম করলো। তারপর আবার খাটে গিয়ে বসলো। আমি তার কাছে যেতেই, খবরদার আমার শরীরে টাচ করবে না। কেন? আমি আবার কি করলাম? অনেক কিছু করেছো। প্রথমে আমাকে বিয়ের আগে অনেক কষ্ট দিয়েছো, তারপরে আমাকে এখানে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখে তারপরে এলে। আরে আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আমি তো পরিস্থিতির চাপে পড়ে করেছি, আর বন্ধুরা আমাকে আটকে রেখেছিল। আমি এত কিছু জানি না। তুমি দোষ করেছো, তাই তোমাকে শাস্তি পেতে হবে। আচ্ছা, কি শাস্তি? তোমাকে 20 বার কান ধরে উঠবস করতে হবে। অন্য কোনো শাস্তি দেওয়া যায় না? আচ্ছা, তাহলে নিজে ঘুমাও। না না, আগেটাই ঠিক আছে। 10 বার করলে হবে না? তাহলে 30 বার। না না, এখনই করছি। তারপর উঠবার শুরু করে দিলাম। এরকম করে 7 বার করলাম। হাফিজ আর অভিনয় করলাম। এটা দেখে নওশিনের মায়া হলো। এমনিতেই 100 বার করতে পারি, স্কুলের অভিজ্ঞতা আছে। তারপর আমি নওশিনের কাছে গেলাম। তারপর আমাকে জড়িয়ে ধরে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, এই শোনো না। বলো। আমার না একটা বাবু চাই। তুমি তো এখনো বাবু, তোমার আবার কিসের বাবু চাই? আগে তোমার পড়ালেখা সম্পূর্ণ হোক, তারপর ভেবে দেখা যাবে। আমি মোটেও বাবু না, আমার বাবু চাই মানে চাই। আচ্ছা ঠিক আছে। তারপর নওশিনের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। নওশিন আমাকে শক্ত করে ঝাপড়ে ধরল, লজ্জা করে বলতে। বাকিটা ইতিহাস। সকালে নওশিনের ভেজা চুলের ফোঁটায় ঘুম ভাঙল। আজকে নওশিনের অপরূপ সৌন্দর্য লাগছে। আমি বেশিক্ষণ তাকিয়ে থাকলে হয়তো আবার কোথাও হারিয়ে যাব। তখনই আমি আবার নওশিনের ঠোঁটের কাছে ঠোঁট নেব। ঠিক তখনই, এই ছাড় তো, যাও গিয়ে গোসল করে আসো। আরে একটু রোম্যান্স করতে দাও। সারা রাত রোম্যান্স করে এখন আবার আসছে রোম্যান্স করতে। যাও গিয়ে গোসল করে আসো, আপু সকালে এসে ডেকে গেছে। আমি উঠে গোসল করতে চলে গেলাম। গোসল শেষে বেরিয়ে দেখি নওশিন আয়নার সামনে বসে চুল এলোমেলো করে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। নওশিন বলল, এই কি করছো? নিচে যেতে হবে, ছাড়ো আমাকে। না, ছাড়বো না। আমি এখন নিজের বইয়ের সাথে রোম্যান্স করব। বাহ, এত রোমান্টিক! বিয়ের আগে তো এমন ছিল না, এক রাতে এত রোমান্টিক। আমি আগেও রোমান্টিক ছিলাম, এখনো আছি। আচ্ছা আচ্ছা, এবার নিচে চলো। তারপর আমি পোশাক পরে নিচে এলাম। খুব লজ্জা করছে। সারা রাত একটা মেয়ের সাথে কাটিয়েছি। নিচে গিয়ে দেখি বন্ধুরা সবাই আছে। সবাই মিলে আমাকে বিভিন্ন প্রশ্ন করছিল। বাসর রাতের পর বন্ধুরা কী ধরনের প্রশ্ন করতে পারে আপনারা নিশ্চয়ই জানেনই। লোকমান, রাহাত ওরা আজকে চলে যাবে, আর বাবা মাও আজকে চলে যাবে। আমার সামনে পরীক্ষা, তাই একেবারে পরীক্ষা দিয়ে তারপর যাব। মা বাবা চলে গেল, তাদের স্টেশনে দিয়ে আসলাম। দেখতে দেখতে
আমার আকাশ আর সামিয়ার পরীক্ষা শেষ হয়ে গেল। নওশিনের একটু মন খারাপ, কারণ পরীক্ষার কারণে নওশিনকে সময় দিতে পারে নাই, তাই একটু অভিমান করেছে। কালকে আমি আর নওশিন আমাদের বাড়িতে যাব। নওশিন সব গোছগাছ করে ফেলল। সবাইকে বিদায় দিয়ে রওনা দিলাম সিলেটে, মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা আসবো জেনে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেছে। অনেকক্ষণ জার্নি করার পর বাড়িতে এসে পৌঁছালাম। সবাই নওশিনকে পেয়ে বেজায় খুশি। আমি যে বাড়ির ছেলে আমাকে প্রায় ভুলেই গেছে। তারপর রাতে অনেক মেহমান এলো, সবার সাথে নওশিনকে পরিচয় করে দিলাম। তারপর বন্ধুরা এলো, সাথে রনিও রয়েছে। রনিকে দেখে আমি অবাক। তারপর রনি আমার কাছে এসে, ভাই আমাকে ক্ষমা করে দে, জীবনে অনেক খারাপ কাজ করেছি। তুই ভালো হয়ে গেছিস এটাই অনেক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তারপর বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন রাহাত বলল, মামা ট্রিট দিবি কিনা? কিসের ট্রিট? কেন, তুই যে বিয়ে করলি তার? আবার সে ট্রিট? আমার বিয়েতে তো সবাই মিলে কত কিছু খেলি, এখন আবার ট্রিট? কোনো ট্রিট হবে না। কি তুই আমাদের খোঁড়া দিচ্ছিস? লাগবে না তোর ট্রিট। কিছুক্ষণ পর আব্বাস বলে উঠল, আচ্ছা তোকে মাফ করে দিলাম, দে এবার ট্রিট দে। কোনো ট্রিট হবে না বললাম না? যা, কোনো ট্রিট হবে না। ওকে, ট্রিট যখন দিবি না তাহলে দেখ কি করি। আচ্ছা, যা খুশি কর। তারপর রাহাত নওশিনকে ডাক দিল, ভাবি একটু এদিকে আসেন। এই, তোরা নওশিনকে ডাকিস কেন? জি ভাইয়া, আপনারা আমাকে ডেকেছিলেন? আরে হ্যাঁ, ইমরান জান্নাতের কথা জিজ্ঞেস করেছিল। এটা শুনে নওশিন আমাকে জিজ্ঞেস করলো, জান্নাতকে? আরে জান্নাতকে আমি জানি না। আরে ভাবি জানেন না, ইমরান জান্নাতকে লাইক করতো, এরপর তোমাদের বাড়িতে যায় আর তোমার সাথে বিয়ে হয়ে যায়। কি? ইমরান জান্নাতের কথা জিজ্ঞেস করে এখনো? আজ তুমি রুমে চলো। আরে বিশ্বাস করো, আমি কোনো জান্নাত নামের কাউকে চিনি না। নওশিন আমার কোনো কথা শুনলো না, চলে গেল। আরে তোরা বন্ধু না শত্রু? কি করলি এটা? আজ আমার খবর আছে। আগে আমাদের কথা শুনে ট্রিট দিতি, তাহলে কিছু হতো না। যা ভাগ, তোদের পরে দেখে নেব। আগে নওশিনকে সামলায়। তারপর অনুষ্ঠান শেষে সব মেহমান চলে গেল, আর নওশিন ঘরে গিয়ে দরজা দিয়ে দিল। আমাকে ঘরে ঢুকতেই দিল না। অনেকবার ডেকেছি, নওশিন দরজা খোলেনি, কোনো জবাবও দেয়নি। তারপর আমি বললাম, প্লিজ দরজা খোলো, আমি জান্নাত নামের কাউকে চিনি না, ওরা মিথ্যা বলেছে। ওরা মিথ্যা বলেনি, তুমি মিথ্যা বলেছো। প্লিজ বিশ্বাস করো, দরজা খোলো, আমার বাইরে কষ্ট হচ্ছে, অনেক টায়ার্ড, প্লিজ। কিছুক্ষণ পর নওশিন দরজা খুলে দিল। আমি নওশিনের দিকে তাকিয়ে অবাক, দেখি নওশিনের চোখ ভেজা, লাল হয়ে গেছে, মনে হয় এতক্ষণ কান্না করেছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আরে কান্না করেছো কেন? তুমি অন্য মেয়ের কথা কেন জিজ্ঞেস করবে আমি থাকতে? আরে বিশ্বাস করো, আমি কারো কথা জিজ্ঞেস করিনি, ওরা বানিয়ে বানিয়ে বলেছে। তারপর নওশিনকে সব খুলে বললাম। সব শুনে আমাকে জড়িয়ে ধরে বলল, তোমার এই বুকে মাথা রাখার অধিকার শুধু আমার আছে, আর অন্য কারো নেই। আমার প্রেয়সী। আমার একটা কথা রাখবে? কি? কোনোদিন সিগারেট খাবে না। আচ্ছা খাবো না, খুশি তো? তারপর নওশিন আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কিন্তু সিগারেট খাওয়া ছাড়ি নাই, নওশিনকে লুকিয়ে লুকিয়ে খাই। নওশিন জানে, মাঝে মাঝে অনেক বকে, কিন্তু আমি ছাড়তে পারি না সিগারেট। সবাই বলে ধীরে ধীরে ভালোবাসা কমে যায়, কিন্তু নওশিন আর আমার ভালোবাসা যত দিন যাচ্ছে তত বাড়ছে। দেখতে দেখতে 5 বছর চলে গেল। আমাদের একটা ছেলে আছে, যার বয়স 4 বছর, অনেক ফাজিল। ওর মার সব সময় চলে যায় ওর পিছনে। আমি এখন বাবার ছোট্ট ব্যবসায় দেখাশোনা করি। বাবা বাড়িতে আমার ছেলের সাথেই খেলা করে। একদিন বিকেলে আমি ছাদে বসে সিগারেট টেনে পেছনে একটু রেখে নিচে ফেলে দিলাম। একটু পর নওশিনের চিৎকার করে ওঠে, অসভ্য ছেলে, এই বয়সে সিগারেট খাওয়া? আর খাবেই বা না কেন, বাপ যেমন ছেলেও তেমন। আমি পেছন ফিরে দেখি আমার ফেলে দেওয়া সিগারেট ধরে আমার ছেলে টানছে। নওশিন ওকে বকতে বকতে চলে যায়, আর আমার দিকে চোখ রাঙিয়ে তাকায়। নিচে গিয়ে মাকে নালিশ করে আমার নামে। তারপর আর কি, আমার আর আমার ছেলের বিচার হয়। দুজনের কেউই আজ বাড়িতে খেতে পারবে না। 2 বাপ বেটা হোটেলে গিয়ে খেয়ে আসলাম, আর ওই দিনে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। এভাবেই হাসি খুনসুটি মজাতে কাটতে লাগলো আমাদের জীবন। সবাই ভালো থাকবেন, আর ইমরান আর নওশিনের জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় ভালো থাকে। আল্লাহ হাফেজ।